Okay, it's recording. Hello and welcome everyone. Today we are in the part number 3 of the book called The 7 Habits of Highly Effective People by Stephen Covey. And আজকে আমরা 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে 3 নম্বর পার্টের আজকে আমাদের 2টা হ্যাবিট। হ্যাবিট নাম্বার 4 হচ্ছে থিঙ্ক উইন উইন, অ্যান্ড হ্যাবিট নাম্বার 5 হচ্ছে আমাদের একটু দেখে নেই, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এই 2টা নিয়ে আলোচনা করব। তাহলে হ্যাবিট 4 থেকে যদি কিছু বলার থাকে প্রথমে শুরু করতে পারেন। ওকে, আমি ওই পিডিএফ ফাইলটা একটু অ্যাটাচ করে নিই। আচ্ছা আচ্ছা, হ্যাবিট 4টা বলতেছে থিঙ্ক উইন উইন, হ্যাঁ, এবং এটা থিঙ্ক উইন পাবলিক। উইন। আমরা এই হ্যাবিটটা দিয়ে এখন পাবলিক ভিক্টরি, এটা এই পার্টটাতে ইন করলাম। হ্যাঁ, আগের 3টা হ্যাবিট ছিল আমাদের প্রাইভেট ভিক্টরি, আর এটা থেকে আমাদের পাবলিক ভিক্টরি শুরু। আর বইটা আমি একটু দেখাই দিই যারা দেখেননি। আচ্ছা, এটা এখান থেকে একটু ওয়েট, সরি। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা হ্যাঁ, যায়। স্ক্রিন আসছে। সো পাবলিক ভিক্টরির আন্ডারে মানে এই বইতে টোটাল 7টা হ্যাবিট নিয়ে কথা বলা হয়েছে। অলরেডি আমরা 3টা হ্যাবিট কভার করছি। আর হ্যাঁ, এখন এই পাবলিক ভিক্টরি, ওই 3টা হ্যাবিট ছিল হচ্ছে প্রাইভেট ভিক্টরির আন্ডারে। মানে আর এখন যে 3টা হ্যাবিট নিয়ে বা আজকে যে 2টা হ্যাবিট নিয়ে আমরা কথা বলবো সেগুলা হচ্ছে পাবলিক ভিক্টরি রিলেটেড। প্রাইভেট ভিক্টরি হ্যাঁ, হচ্ছে একজন মানুষ কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজের উপরে নির্ভরশীলতা বাড়াইতে পারে, সেই সেন্ট্রিক আলোচনা। আর পাবলিক ভিক্টরি মানে পরের 3টা যে হ্যাবিট বা পাবলিক ভিক্টরির আন্ডারে যে হ্যাবিটগুলো, সেগুলো হচ্ছে মানুষ যখন অন্যের সাথে কানেক্টেড হয় বা ইন্টারডিপেন্ডেন্স তৈরি হয় একটা মানুষের সার্কেলকে ঘিরে, ওই জায়গাগুলোতে কিভাবে আহ, মানে শাইন করতে হয় বা কি ধরনের হ্যাবিট বিল্ড আপ করলে আহ, করা উচিত, ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, ভালোর জন্য, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এর মধ্যে যে প্রথম হ্যাবিটটা সেটা হচ্ছে থিঙ্ক উইন উইন। সো এটা নিয়ে তোমার যদি আমি কথা বলি যে হুম, এই থিঙ্ক উইন উইনকে এই স্টিভেন কভি উনি বলতেছে যে এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টারপার্সোনাল লিডারশিপ। সো আচ্ছা এটাও একটা লিডারশিপ স্কিলের সাথে কম্পেয়ার করা যায়। এবং আচ্ছা, ইন্টারপার্সোনাল লিডারশিপ এটা একটু যদি বলতেন, আমাদের অনেকে নাও হ্যাঁ, জানতে পারে। আমরা এখন আলোচনা করছিলাম এখন যদিও। এটাই আমি বলি যে ইন্টারপার্সোনাল লিডারশিপটা শুরু হয় কখন, যখন একটা মানুষ ইন্ডিপেন্ডেন্স স্টেট থেকে ইন্টারডিপেন্ডেন্সি স্টেটে চলে যায়, তখনই ইন্টারপার্সোনাল লিডারশিপ তৈরি হয়। মানে এখানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক। যেমন একটা ফ্যামিলির সাথে আমরা মানে ৪ জন মানুষ থাকি বা ৫ জন মানুষ থাকি। একটা ফ্যামিলির যতগুলা মেম্বারই হোক না কেন, তো সবার সাথে সবার একটা আ কানেক্টিভিটি থাকে। হয়তোবা হ্যাঁ, হাসব্যান্ড ওয়াইফের উপরে ডিপেন্ডেন্ট, ওয়াইফ হাসব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট। আবার আ মানে বাবা-মা সন্তানরা বাবা ছেলে-মেয়েদের উপর বাবার উপর। ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে একজন আরেকজনের উপরে যখন ডিপেন্ডেন্সটা নির্ভর করে, তখন সেই স্টেটটাকে বলে ইন্টারডিপেন্ডেন্স। আর আচ্ছা এখানেই ইন্টারপার্সোনাল লিডারশিপের একটা রোল থাকে। যেমন উনি কোয়েশ্চেন করছে যে ইন্টারপার্সোনাল লিডারশিপে মানে রোলটা, কে রোল প্লে করে? এখানে লিডার কে? এই প্রশ্নটা যদি আমরা করি, তো যখনই একটা এরকম নেটওয়ার্কের মতো রিলেশনশিপ হয়, সেখানে হুম, যার পাওয়ার থাকে ইনফ্লুয়েন্স করার যেকোনো ওয়েতে, তো সেই হচ্ছে একজন ইন্টারপার্সোনাল লিডার বলা যায়। এখন এটা কিন্তু ওই যে একটা কোম্পানির সাথে যদি তুলনা করি, তাহলে সিইও থেকে শুরু করে একদম জ্যানিটর যদি আমরা বলি, একদম লো লেভেলের যে ওয়ার্কার হয়তোবা হুম, দারোয়ানটাও হইতে পারে। তো এইখানে প্রত্যেকটা মানুষেরই একটা ইন্টারপার্সোনাল লিডারশিপ রোল আছে। আচ্ছা সো হ্যাঁ, এরকম একটা লিডারশিপ রোল যেটা সবারই আছে। মানি কোন একটা রিলেশনের নেটওয়ার্কের আন্ডারে যেকোনো মানুষই তার আ মানে ইন্টারপার্সোনাল একটা লিডারশিপ রোল আছে। এখন অনেকে চিন্তা করতে পারে যে মানে একজন জেনিটরের আবার কি রোল থাকতে পারে? তার আবার লিডারশিপ স্কিল কি হইতে পারে? তো জাস্ট এক্সাম্পল যদি দেই, সাপোজ এখন একটা মানুষ ক্লিনিং এর কাজ করে ফর ইনস্ট্যান্স কোন একটা অফিসে। তো হুম, ওই ক্লিনিং রিলেটেড
কাজ করতে গিয়ে মানুষের অনেক ধরনের সিচুয়েশন তৈরি হয়। কোন জিনিসটা রাখা ইম্পোর্টেন্ট, কোন জিনিসটা রাখা ইম্পোর্টেন্ট না, কোন জিনিসটা টাচ করা ইম্পোর্টেন্ট, কোন জিনিসটা টাচ ইম্পোর্টেন্ট না, বা ক্লিনিংটা কিভাবে করলে আরেকটু ভালো হয়, সেটা হয়তোবা ওই যে কাজ করতে, করতে যার এক্সপেরিয়েন্সটা হচ্ছে সে ওই জিনিসটাকে যত ভালোভাবে অবজার্ভ করে, সে ওই জিনিসটাকে যত ভালোভাবে জানে, সেটা একটা সিইওর পক্ষে জানা সম্ভব না। তো হুম, সুতরাং ওইখানে ওই ক্লিনার যে তার কমেন্টটা হচ্ছে ইম্পোর্টেন্ট বেশি, এবং সে ওয়ান ওয়ে অর দ্য আদার কোম্পানির সিইও কেও ইনফ্লুয়েন্স করতে পারে, অথবা মানে বোর্ড অফ ডিরেক্টর কে ইনফ্লুয়েন্স করতে পারে যে ইট শুড বি ডান ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। হ্যাঁ? হুম, এটাও এইটা হচ্ছে মানে কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ইন্টারপার্সনাল লিডারশিপে রোলে যেই ব্যক্তির কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করার একটা উপায় থাকে, মানে সেই এই রোলটা প্লে করতে পারে। আর এই আচ্ছা, ধরনের হ্যাঁ, সিচুয়েশন গুলাতে মানে কি ধরনের ফিলোসফিটা থাকা উচিত, সেটা হইতেছে উইন উইন একটা ফিলোসফি, যেই ব্যাপারটা নিয়ে মানে এই চ্যাপ্টারতে আলোচনা, যে থিংক উইন উইন। হুম, তো এখানে যখনই একটা ইন্টারপার্সনাল লিডারশিপ হয়, তখন ওই ফিলোসফিটা যখন এরকম থাকে যে এখানে যারা কানেক্টেড এই নেটওয়ার্কের মধ্যে, তাদের প্রত্যেকেরই উইন উইন একটা ফিলোসফি থাকা উচিত, যাতে সবাই এখান থেকে বেটার একটা আউটকাম করতে নিয়ে মানে আসতে বের পারে। করতে পারে। হ্যাঁ। হুম, আচ্ছা। তারপরে বইতে একটা কোটেশন দিয়ে শুরু করছিল, এটা যদি আমি একটু বলি, দেয়ার ক্যান বি নো ফ্রেন্ডশিপ উইদাউট কনফিডেন্স অ্যান্ড নো কনফিডেন্স উইদাউট ইন্টিগ্রিটি। মানে থিঙ্ক উইন উইন এর জন্য আমাদের রাইটার এটা বলতে চায় যে আমরা তো পার্সোনাল যেই মানে প্রাইভেট যে ভিক্টরি ওটা তো অ্যাচিভ করে আসছি, তারপরে এই তিনটা স্টেপের পরে কিন্তু আমরা মানে পাবলিক ভিক্টরির দিকে ইন করছি। তো ওইটার জন্য আমাদের মানে ফ্রেন্ডশিপের যে কথাটা মানে থিঙ্ক উইন উইন আমরা কিভাবে করব, মানে আমাদের পার্টনার জিনিসটা এরকম যে আমরা একটা ডিল করব, ডিলের ভিতরে যাতে দুই পক্ষেরই লাভ থাকে। মানে এটা এক পক্ষ লাভ করবে, সেল করবে বেশি, তারপরে মানে লাভটা বেশি করবে এরকম না, দুই পক্ষই যাতে আলটিমেটলি গেইনার হইতে পারে, এই কারণে থিঙ্ক উইন উইন এর কথাটা বলা হয়েছে। আর এখানে ফ্রেন্ডশিপের কথাটাও বলা হয়েছে যে আহ, মানে ফ্রেন্ডশিপের ভিতরে যে কনফিডেন্সের কথাটা বলা হয়েছে, আর কনফিডেন্সটা আসে হলো ইন্টেগ্রিটি থেকে। এখন ইন্টেগ্রিটি বা এগুলি কি, কনফিডেন্স এগুলি নিয়ে একটু যদি বলেন, বলতে চাইলে। আচ্ছা, ওই লাইনটা আবার একটু বলো তো। আমি মানি মানে 100% আচ্ছা, কনসেনট্রেশন দিতে পারিনি। লাইনটা একটু বলো। আমি ওইটা আচ্ছা, দেয়ার ক্যান বি নো ফ্রেন্ডশিপ উইদাউট কনফিডেন্স অ্যান্ড নো কনফিডেন্স উইদাউট ইন্টেগ্রিটি। আচ্ছা, কনফিডেন্স ছাড়া ফ্রেন্ডশিপ হচ্ছে না। আর আর ইন্টিগ্রিটি ছাড়া ছাড়া কনফিডেন্স হয় না। কনফিডেন্স হচ্ছে না। কন- ওকে। হ্যাঁ। মানে ইন্টিগ্রিটি মানে বলতে ইন্টেগ্রিটিটা অনেস্টির উপরের লেভেল। ইন্টেগ্রিটি জি। মানে হচ্ছে আমরা মানে অনেস্ট বলতে যা বুঝি, সৎ সত্য কথা বলে, সৎ পথে চলে, হুম। ভালো কাজ করে। আর ইন্টেগ্রিটিটা আরো কয়েকটা অ্যাসপেক্ট নিয়ে আর কি ওটা অ্যাড করে ওটার সাথে। হ্যাঁ, এটা ইন্টেগ্রিটি, তো 100% রিলেট করতে পারতেছি যে ইন্টিগ্রিটি না থাকলে কনফিডেন্স বিল্ড হয় না। ঠিক হ্যাঁ, আছে? কনফিডেন্স থাকে না। যেমন এখানে সাপোজ একটা মানুষের সাথে যদি রেগুলার এক্টিভিটিস হয়, হ্যাঁ? তো হ্যাঁ, আম সাপোজ একটা মানুষ সে ধরো একটা ওয়াদা দিল, হুম, প্রমিস করল। সে সেটাকে রাখলো। এরকম যদি ১০ টা ইভেন্টের ভিতরে ১০ বারই সে প্রমিসটা রাখে, হ্যাঁ? হ্যাঁ, তার মানে কি তার উপরে একটা রিলায়েবিলিটি তৈরি হয়, বা ইন্টিগ্রিটির একটা, হুম, তার ভিতরে ইন্টিগ্রিটি আছে ওই মানুষটার উপর। কারণ সে ১০ টা কথা বললে ১০ টা কথা ওইভাবেই রাখে। সো হ্যাঁ, এই ইন্টিগ্রিটিটা অবশ্যই কিন্তু তার উপরে কনফিডেন্স তৈরি করবে। ১১ নাম্বারটা বা ২-৩ বার হওয়ার পরেই কিন্তু এটা হয়ে যায়। সাপোজ সে সবসময় তার কথাটা রাখে। তার তো 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 তখন তার সাথে ডিল করার ব্যাপারে যদি কারো কনফিডেন্স এর প্রয়োজন হয়, সে 100% কনফিডেন্ট থাকবে যে এই লোক যদি আমাকে কোন একটা ব্যাপারে বলে যে আমি এটা করব, তার মানে সে এটা করবে। হ্যাঁ, এটা কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেল। তো এই হ্যাঁ, কনফিডেন্স এর পরে হ্যাঁ, তো ফ্রেন্ডশিপ গুলো যদি এই কনফিডেন্স গুলার যত স্ট্রং থাকে, ফ্রেন্ডশিপ গুলো তত স্ট্রংই হয়। ঠিক আছে? কারণ কনফিডেন্স ওই যখন আমরা ফ্রেন্ডশিপ বলতে সাধারণত আমরা বুঝি যে মানি ছোটবেলার একসাথে বড় হওয়ার যে ফ্রেন্ডশিপ, এর বাইরেও অনেক ফ্রেন্ডশিপ থাকতে পারে, বা ওইখানেও ফ্রেন্ডশিপ হুম, থাকলেও এখানেও একটা লেভেল অফ কনফিডেন্স থাকে একজন আরেকজনের উপর। হ্যাঁ, ঠিক আছে? বিকালবেলা হয়তোবা সবাই চলে আসবে। মানি আ একটা টাইম থাকে যে সবাই চলে আসবে। মানে না, এটা এদিকে না যাই। কি বলে? ওই কাজ করতে, করতে কাজ করতে, করতে চলতে, একটা মানুষের যখন যার প্রতি যার কনফিডেন্স লেভেলটা বাড়ে, তার সাথে কিন্তু ফ্রেন্ডশিপটা ওই লেভেলে গড়ে ওঠে। ওই লেভেলের। কনফিডেন্স না থাকলে আল্টিমেটলি ফ্রেন্ডশিপটা বিল্ড আপ হয় না। ঠিক আছে? হ্যাঁ, মানে আমাদের বলার উদ্দেশ্য ছিল আমাদের দুই পক্ষেরই ইন্টেগ্রিটিটা লাগবে সবার আগে, ওটা থেকে আমরা কনফিডেন্স পাবো দুইজনই।
আবার দুইজনই এই কনফিডেন্সটা বিল্ড করার পরে আমরা ফ্রেন্ডশিপেও আগাইতে পারবো। মানে ফ্রেন্ডশিপটা বলতে মানে যে কোনো ডিলিং এর ক্ষেত্রেই আমরা মানে আমরা যদি ওটাকে মানে ফ্রেন্ডশিপ এই অর্থে ফ্রেন্ডশিপ যদি না নিই আমরা, হুম, মানে হুম, একটা ডিল করলাম যাতে উইন উইন সিচুয়েশন সবারই হয়, ওই অর্থে ফ্রেন্ডশিপ। হুম, মানে জিনিসটা রাইটার এটা বুঝাতে চাইছে আমি যতটুকু ওকে। বুঝতে পারছি। তারপরে আরো কিছু কোটেশন ছিল, যেমন প্রাইভেট ভিক্টরি প্রিসিডস পাবলিক ভিক্টরি, সেলফ মাস্টারি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন আর দ্য ফাউন্ডেশন অফ গুড রিলেশনশিপস উইথ আদার। এটা এই কথাটা ইম্পর্টেন্ট। নিয়ে যদি কিছু মানে বলেন। যদি পাবলিক ভিক্টরি, প্রাইভেট ভিক্টরি প্রিসিডস পাবলিক ভিক্টরি। তার মানে কি? হ্যাঁ। অবশ্যই পাবলিক ভিক্টরিতে আমরা যদি ভালো কিছু করতে চাই, তো প্রাইভেট ভিক্টরি যে জায়গাগুলা, সেগুলো অবশ্যই মানে ঠিকঠাক থাকতে হবে। হুম, ফাউন্ডেশন বিল্ড আপ যদি না হয়, কারণ আমি আ ইন্ডিপেন্ডেন্ট মানে নিজের সাথে নিজের যেই কমিটমেন্ট এর জায়গা আছে, ওই হুম, জায়গাগুলো ঠিকঠাক না থাকে, তো ওই সকল মানে যাদের ওই জায়গাগুলো ঠিক নেই, তারা এই পাবলিক ভিক্টরির যে পার্ট গুলা, ইন্টারডিপেন্ডেন্স হুম। যেখানে, সেখানে আরেকটা মানুষ নেটওয়ার্কের আমার এড হয়ে গেল। ওই সম্পর্কগুলাতে তারা ভালো থাকতে পারবেই না। আচ্ছা, এটা এই জায়গায় আমি যদি একটু মানে ইয়া নিয়ে একটা ঘটনা বা এরকম মানুষের সাথে ঘটে যে ধরেন আপনাকে কেউ বলল যে এই দিন আমরা বের হব, হুম, মানে এত তারিখে একটা ফিক্সড করা হয়েছে, কিন্তু মানে ইন্টিগ্রিটিটা না থাকার কারণে সে ধরেন আপনার ওই কনফিডেন্স নাই যে বের হবে, বা মানে তার হুম, নিজের সাথে যে নিজের একটা প্রাইভেট ভিক্টোরি হওয়ার কথা ছিল, এটা হুম, না হওয়ার কারণে সে হয়তো ধরেন আপনি ফোন ঠিকই দিচ্ছেন কিন্তু ফোন ধরে না, হুম, এরকমও ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, মানে এটাই বললাম আর কি। আর যদি থাকতো আমাদের মানে কমিটমেন্ট, কমিটমেন্ট ঠিক রাখাই তো ইন্টিগ্রিটির একটা অংশ। হুম, ইন্টিগ্রিটি হইতে গেলে তো আমাদের কমিটমেন্ট রাখতে হয়। আর কমিটমেন্ট রাখতে রাখতে ইন্টিগ্রিটি বাড়াইতে বাড়াইতে আমরা তো কনফিডেন্স লেভেলও বাড়াইতে পারতাম। তারপর বাড়ানোর পরে আমরা ফ্রেন্ডশিপে ওটা মানে ডিলিং এর ক্ষেত্রে আমরা ঠিকভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারতাম। এটা মনে হয় আমাদের সব মানে পার্সোনাল লাইফেও এটা রিলেট করতে পারি আমরা। ইয়া তারপরে যদি আপনার ওই যে স্লাইড থেকে যদি কিছু বলেন বলতে পারেন। আমি ও একটু আচ্ছা, কথা হ্যাঁ। আনলাম। আচ্ছা, এখন আ মানি যখনই ইন্টারপার্সোনাল লিডারশিপ আ এই জায়গাটাতে যাই, মানে অন্যের সাথে কানেকশন থাকে আমাদের। আর ওই রিলেটেড এ আমরা ৬ টা ফিলোসফিক্যাল ওয়েতে আমরা ওইখানে ডিসিশন গুলা নিতে পারি। বা ৬ টা হুম, ফিলোসফিক্যাল আ ওয়েতে আমরা চিন্তা করতে পারি, অ্যাক্ট করতে পারি। তো একটা তো উইন-উইন সিচুয়েশন। মানে যেখানে ২ হুম, পক্ষেরই ভালো বিবেচনায় আনা হয়। আরেকটা হচ্ছে উইন লুজ সিচুয়েশন। যেখানে একজন মানুষ চিন্তা করে সে জিতবে, আরেকজন মানুষ হারবে। একটু পরে এগুলার আরেকটু ডিটেইলস এ বলব। মানে যেই হুম। ফিলোসফিটা হচ্ছে যে একজন হারতে হবে, একজন জিততে হবে। যেমন ক্রিকেট হ্যাঁ, খেলা। হ্যাঁ, ক্রিকেট খেলার ফিলোসফিটাই এরকম, বা হ্যাঁ। ফুটবল খেলার। যে এক দলকে জিততে হবে, আরেক দলকে হারতে হবে। এখানে হারতে হবে। সেকেন্ড কোনো অল্টারনেটিভ নাই। এ মানে হুম। এরকম হইতেছে যদি ম্যাচ ড্রও হয়, ক্রিকেটে সাপোজ আমরা দেখছি যে ম্যাচ ড্র হইলে অনেক সময় আগে যেরকম ছিল এটা টাই রাখা হইতো। বাট এখন একটা এখন সুপার টুর্নামেন্টে ওভার। হ্যাঁ, সুপার ওভারে নিয়ে যায়। মানে উইন হুম। লস সিচুয়েশন থাকতে হবে। ড্র মানাই যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে উইন উইন এর কমপ্লিট ডিফারেন্ট। ওকে? হ্যাঁ, আচ্ছা ভাই এই না, ক্ষেত্রে কিন্তু রাইটার এটাকে সবসময় নেগেটিভলি নেয় নাই। না, না। এটাও এটা যদি বলেন। এটা তো ওই যে সাপোজ আমরা যদি একটা গেম ক্রিয়েট করি, সেখানে হ্যাঁ, উইন লস ওইটা আমরা মানি আরো ডিটেইলস এ পরে বলতে পারবো যে এক্সাক্টলি হ্যাঁ, এটা সিচুয়েশন অনুযায়ী কোন সিচুয়েশন এ কোনটা চলে, কোন ফিলোসফিটা হ্যাঁ, চলে। হ্যাঁ। এইটার একটা মানে সে কনফ্লিক্ট বোঝাতে চাইছে আছে। যে উইনিং অ্যান্ড লুজিং ইটস অলসো এ পার্ট অফ লাইফ। কিন্তু হুম, আমাদের জীবনের যে ডিলিং গুলি হয়, আমরা যে যাদের সাথে ডিল করি অর্থাৎ আ মানে লেনদেন যেগুলি হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় উইন আর লুজ এই সিচুয়েশন এ আগাইতে চাই। মানে আমার হুম, জিততে হবে আর আরেকজনের হারতে হবে। নাহলে তো আমি গেইনার না। এই চিন্তাটা হ্যাঁ। মাথায় আসে মানুষের। না, আর এখানেও যে একটা ওটাই যদি হুম, হ্যাঁ, মানে এই ২ টার ভিতরে যদি বলেন। কম্পারিজন করতে যাই, ওই রাইটার একটা গল্প বলতেছিল। মানে ওদের একটা সিচুয়েশন হইছে কোম্পানিতে যে আ তাদের ম্যানেজাররা কোঅপারেট করতেছিল না। একজন হ্যাঁ, আরেকজনের সাথে। কোঅপারেট করতেছে না। যেকোনো একটা পার্টিকুলার ইস্যুতে। তো এখন সে একটা প্ল্যান বের করছে। হ্যাঁ? যে মানি তোমাদের মধ্যে সাপোজ একটা মানি রেসের মতো আ যারা পারফর্ম ভালো করবে তাদেরকে আগামী মাসে হয়তোবা ধরো একটা ট্যুর দেওয়া হবে প্রমোশন দেওয়া। কোনো একটা আচ্ছা, জায়গায়। হ্যাঁ, অথবা সেটা। প্রমোশন দেওয়া হবে। ওইখানে একটা ট্যুরের হুম, কথা বলা ছিল। আচ্ছা। সো সো আমি যদি এরকম একটা মেকানিজম তৈরি করি, আমি প্রত্যাশা করতেছি যে ম্যানেজাররা একজন আরেকজনের সাথে কোঅপারেট করবে। বাট আমি সিচুয়েশন ক্রিয়েট করলাম কি?
যে আমরা একজন আরেকজনের সাথে কম্পিটিশনের কম্পিটিশন করবে। কম্পিটিশন করে সে জিতবে। মানে এরকম একটা গেম সাজাইছি যেখানে আ একজন মানুষ উইনার হবে। হ্যাঁ, একজন উইনার হইলে বাকি সবাই অটোমেটিক লুজার হয়ে যাইতেছে। লুজার হয়ে তো আমি কম্পিটিটিভ একটা গ্রাউন্ড তৈরি করে সেখান থেকে কোঅপারেটিভ আউটকাম এক্সপেক্ট করতে পারি না। এই জিনিসটা আচ্ছা। ছিল মেসেজ। সো হ্যাঁ, আ এই ২ টা হচ্ছে উইন উইন আর উইন লুজ এর মানে উইন লুজ সিচুয়েশনটা খুবই ভেরি কমন। মানে পৃথিবীর হ্যাঁ, হ্যাঁ, উইন লুজ যেকোনো সিচুয়েশনটা। হ্যাঁ, উইন লুজ সিচুয়েশনটা ভেরি কমন। উইন উইন তো মানে আইডিয়াল একটা সিচুয়েশন আ যেটা হুম, রাইটার পোর্ট্রে করছে। সো এরকম ৬ টা ফিলোসফি আছে যে কেউ যে সবসময় মানে আমরা উইন উইন চিন্তা করতে পারি অথবা উইন লুজ এই ফিলোসফিতে আগাইতে পারি। আরেকটা আছে লুজ এবং উইন ফিলোসফি। মানে যেখানে সে হ্যাঁ, মানুষ একজন নিজে হেরে গিয়ে আরেকজনকে জিতায় দেয়। এই হুম, ফিলোসফিটাতে অনেক মানুষ আছে। অনেক ট্র্যাপ এটা একটা ট্র্যাপের মতো। যে ব্যক্তি এই হুম, ফিলোসফি হোল্ড করে সে মনে করে কি যে আমি তো ভালো কিছু করলাম। আরেকজনকে জিতাই দিলাম। কিন্তু হ্যাঁ। এটা আসলে আল্টিমেটলি অ্যা ভালো ফলাফল মানে নিয়ে আসে না। সিস্টেম হ্যাঁ, মানে সিস্টেমটাকে ফর্টিফাই করে না। অর্থাৎ আমরা যে একটা স সবাই মিলে উইন-উইন সিচুয়েশন ক্রিয়েট করতে পারতাম, ওইটা থেকে 50% কাট অফ হইয়া হ্যাঁ। যেতেছে আরকি। ওটা বলতে পারি। আর যেটা লুজ তারপরে লুজ হ্যাঁ, সিচুয়েশন সেটা তো হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস। মানে হ্যাঁ, যেখানে লুজ-লুজ তো আমিও হারবো যুদ্ধ, যেমন যুদ্ধ। যুদ্ধ হ্যাঁ, এক্সাক্টলি। যুদ্ধর যেখানে জিতার সিচুয়েশনটা মানে লুজ-লুজ। আমিও হারবো তাকেও হারাবো। ঠিক আছে? হ্যাঁ, এখানে উইন মানে মানুষ জিতে কিভাবে? আ নিজের ৳১ হারাইয়া আরেকজনের ৳১০ হারাইতে পারলে সে এটাকে অ্যা উইন ৳৯ কম হারাইছে। হ্যাঁ, উইন মানে সে জিতছে এটা মনে করে। বাট আল্টিমেটলি আচ্ছা, ২ টাই আ হারলো আরকি। ২ টাই লুজ। হ্যাঁ, লুজ আরেকটা সিচুয়েশন। সিচুয়েশন আছে শুধুমাত্র উইন করে যে এটা হচ্ছে একদম হুম, সেলফ সেন্টার্ড একটা ফিলোসফি। যে আমাকে জিততে হবে। হুম, এখন আরেকজন হারলো কি হারলো না ইট ডাজন্ট হিজ কনসার্ন। বাট এটা আমার কাছে মনে হয় উইন লুজ সিচুয়েশন এর থেকে মাঝে, মাঝে একটু আ কি বলে একটু ভালো হইতে পারে। যে এট লিস্ট আরেকজনের হারানোর ব্যাপারে তার সেন্টার্ড নাই, তার চিন্তা নাই। সে একা জিততে হ্যাঁ, চায়। হ্যাঁ, আর লাস্টে আরেকটা সেটা হচ্ছে ওই দিক উইন থেকে। উইন সিচুয়েশন অথবা নো ডিল সিচুয়েশন। মানে যদি হ্যাঁ, হ্যাঁ, এটাও ছিল। হ্যাঁ, এবং রাইটারের কথা বলতেছি যদি উইন-উইন সিচুয়েশন এর অবস্থা আমরা কোনভাবে দাঁড় করাইতে না পারি, এর চাইতে ভালো হইতেছে তাইলে আমরা কোন ডিলেই না যাই। হ্যাঁ। তারপরে আপনার ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট যেটা ছিল, এটা নিয়ে যদি কিছু বলেন। ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? আচ্ছা এখানে একটা কনসেপ্ট হচ্ছে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। আমি একটু এটা একটা বলবো, লাইন বলবো নাকি? নাকি হ্যাঁ, আপনি ওটা বলতে বলবেন? পারো। কিন্তু আমার মানে আচ্ছা। এই মুহূর্তে যেটা মাথায় আইডিয়া আসছে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে কানেক্ট করে হুম। ওইটা হচ্ছে পরের চ্যাপ্টারের সাথে কানেক্টেড। ওই মানে সিক আ ফার্স্ট ফার্স্ট টু টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড দেন টু বি হুম। আন্ডারস্টুড। না এটা পরেও ছিল হ্যাঁ, ওইটা তাইলে একরকম একটু মানে বলো, লাইনটা এটা বলো। দিয়ে দিয়ে আরকি আছে। ডিলিট করবে আমার সুবিধা এটা হবে। বলছে যে an emotional bank account is a metaphor that describes the amount of trust that's been built up in a relationship. হুম, মানে think হ্যাঁ, win ওরা win যে আমরা করব, হুম, বলো, বলো। এটা মানে উইন উইন যে থিঙ্ক করব এটার জন্য তো আমাদের দুইটা পার্টি লাগবে। মানে আমি একা যদি চিন্তা করি যে আমি মানে উভয়েরই ভালো করতে চাই, আমার পার্টনার যদি ওটা না চায়, তাহলে তো ওইভাবে মানে চিন্তা যদি সেম না থাকে তাহলে তো উইন উইন সিচুয়েশন তৈরি হয় না। হ্যাঁ, মানে মানে এখানে এড এই কারণ করতে চাই আমার স্ক্রিনটাতে তুমি যদি দাও এলাও করো আচ্ছা, পরের হ্যাঁ, লাইনে তুমি যেটা বললা এটাই এখানে একটা ইয়ে আছে যে এই যে মিউচুয়াল বেনিফিট লাগে। এই যে উইন হ্যাঁ, উইন সিচুয়েশন এ অল পার্টিস ফিল গুড অ্যান্ড ফিল কমিটেড টু দ্য অ্যাকশন প্ল্যান। তুমি হ্যাঁ, যেটা বললা যে এরা একা যদি চায় তাইলে হবে না। উইন উইন সিচুয়েশনটা হুম, এরকম যেখানে যারা ইনভলভড এই উইন উইন ফিলোসফিতে বা কোন একটা ডিলে তারা এটার হুম, ব্যাপারে নিজেরা ভালো ফিল করে এবং শুধুমাত্র ফিল ভালো করে না যে এটা একটা ভালো সিদ্ধান্ত হইছে। রাদার তারা যে সিদ্ধান্ত হইছে সবাই ওই সিদ্ধান্তের উপরে বেস কইরা তাদের অ্যাকশন প্ল্যান এ কমিটেড থাকে। কমিটেড ঠিক থাকে। আছে? যে তারা মানে একটা উইলিংলি নিয়ে নেয় যে তারা এটাতে কাজ করবে। হুম, আর উইন উইন ফিলোসফির প্রধান যেই ফিলোসফিটা সেটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট। হুম, হ্যাঁ? মানে এটা লাইফটাকে আমরা অলরেডি বলছি যে এটা মানে এই ফিলোসফি পৃথিবীটাকে দেখে হচ্ছে কোঅপারেটিভ এরিনা হিসেবে। হুম, কম্পিটিটিভ এরিনা হিসাবে সে পৃথিবীকে দেখে না। আর এটা মনে করে যে এখানে একটা ইয়ে আছে যে অ্যাবান্ডেন্স ফিলোসফি। আমি একটু হ্যাঁ, হ্যাঁ, টেবিলটাতে যাই। হুম? আচ্ছা, হ্যাঁ, এটা এই যে
এইখানে আমি এটা চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলাম যে প্রত্যেকটার একটা কম্পারিজন টেবিল বানায় দাও আমাকে স্টিফেন কভি। তো আচ্ছা। এটা খুব ভাল লাগছে আমার কাছে, খুব প্রিসাইজ। সো উইন উইনে মাইন্ডসেটটা থাকে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। মানে হুম। এ আমাদের ইকোনমিতে একটা ফিলোসফি শিখায় যে এ আমাদের রিসোর্স হচ্ছে লিমিটেড। এই কারণে হ্যাঁ, মানে আমাদের আ সবসময় সচেতন থাকতে হবে যে আমরা এই লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে সবচাইতে বেস্ট আউটপুটটা বের করতে পারি। হ্যাঁ। আ এই ওটাকে এটা একটা উদাহরণ দিতে পারেন ইসের মতো, পাইয়ের মতো। মানে একটা পিজ্জা পাই, মানে হুম, পিজ্জা হুম, যদি চিন্তা করেন ওটার বিভিন্ন পাই থাকে না, মানে পার্ট থাকে না, কাটা অংশগুলি। তাহলে হুম, মনে করা হয় যে লাইফটার ভিতরে ওয়েলথ বা অ্যাসেট এগুলি আছে আমাদের মানে লিমিটেড অ্যামাউন্ট। ওটা থেকে যে যত নিতেছে ওটা কমে যেতেছে আস্তে আস্তে, কিন্তু হুম। আসলে তো এটা না। ওটা না কেন না ওটাও যদি বলেন। কেন না কারণ পে মানে মানুষের জীবনটা বা ওয়ার্ল্ড রিসাইক্লিং সিস্টেমে চলে। হ্যাঁ। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ইটস আ রিসাইক্লিং সিস্টেম। রিসাইক্লিং সিস্টেমে কোন কিছু শেষ হয়ে যায় না। ইট কামস ব্যাক অলওয়েজ। তো আমরা যদি আমাদের ফিলোসফিটা ওইভাবে চেঞ্জ করতে পারি, তখন অপশন বের হয়। হুম। মানে অ্যাবান্ডেন্স মাইন্ডসেটটা এজন্য থাকতে হয়। চিন্তাটা করতে হবে যে না দেয়ার ইস এ ওয়ে যেটা সবার জন্য মিউচুয়াল আ একটা মানে মিউচুয়াল একটা বেনিফিট এখান থেকে বের করা সম্ভব। হ্যাঁ? সো হ্যাঁ। এবং এটা তো আসলে আরো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে, মানুষের চিন্তার জগৎ নিয়ে। মানে যেহেতু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এর কথা হইতেছে, এটা তো আমরা ফিজিক্যাল রিসোর্স এর কথাতে নাই গেলাম। কারণ আম ফিজিক্যাল রিসোর্স ও আসলে মানি আমরা খালি চোখে দেখলে হয়তো মনে করতে পারি যে রিসোর্স অনেক লিমিটেড। আ কিন্তু যখন আমরা কগনিটিভ সাইডটাতে যাই, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এর দিকে যাই, সেখানে তো আসলে হুম। লিমিটেশন এর কোনো মানে স্কোপই নাই। কারণ ইটস অল অ্যাবাউট হ্যাঁ। আওয়ার কগনিশন। ইটস অল আউট অ্যাবাউট কগনিশন। আওয়ার থটস। সো থটস তো আনলিমিটেড জিনিস। হুম। তাই না? সো হ্যাঁ। সেখানে লিমিটেড এই চিন্তাটাই হচ্ছে আমার কাছে মনে হয় ন্যারো ন্যারো মাইন্ডেড। মাইন্ডেড, হ্যাঁ। হ্যাঁ। আপনি এটাও বলতে পারেন যে আমাদের বর্তমান ধরেন গত ১০ বছরে যে প্রযুক্তি আগাইছে হুম, সেটা হুম, তো ১০ বছর আগে ছিল না। মানে এখন চিন্তা হুম, করা হুম, যায়, মানে ১০ বছর আগে তো এটা চিন্তা করতে পারি না যে আমরা এরকম প্রযুক্তি ব্যবহার করতে পারবো। যে আপনি বললেন ChatGPT এর মাধ্যমে এটা করলেন। এটা হুম। ১০ বছর আগে তো এত মানে কোন চিন্তা করা অপশন ছিল না। থাকলেও অপশনই ছিল থাকতে না। পারতো। কিন্তু এভাবে ছিল কিনা জানি না। হ্যাঁ। মানে হ্যাঁ, এটাই মানে ChatGPT আকারে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে বুম বা হুম। গ্রোথ ঐরকম তো ছিল না। তাহলে সামনের ১০ বছরে যে কি হবে সেটাও তো আমরা জানি না। হ্যাঁ, মানে তাহলে ওইটাই। এটা তো নতুন অ্যাসেট তৈরি হবে। এটা একটা এক্সাম্পল যে মানে অ্যাবান্ডেন্স জিনিসটা আসলে হ্যাঁ, এটা আছে কাজ আমাদের করে। মধ্যেই। আমরা আমাদের হুম। থটস দিয়ে জিনিসগুলাকে ওই লিমিটেড করে ফেলি। হুম। সো উইন-উইন সিচুয়েশন ওইটাই দেখায়। মানে উই হ্যাভ টু হ্যাঁ। থিংক হ্যাঁ, ওই there is plenty for everyone এই যে কোর বিলিফ এটা হচ্ছে ইকোনমির ওই সূত্রের সাথে মানে এগেইনস্ট এ যায়। ইকোনমির যে কোর হ্যাঁ। হ্যাঁ। প্রিন্সিপাল এবং ডক্টর ইউনুস সাহেব কিন্তু এখন ওই প্রিন্সিপাল থেকে বের হয়ে আসছে। আচ্ছা। মানে উনি যেহেতু একজন ইকোনমিক্স এর প্রফেসর, হ্যাঁ? হুম। তো ইকোনমিক্স এর কোর একটা বিলিফ থাকে যে লিমিটেড রিসোর্স দিল। এখন উনি চিন্তা করতেছে না। এজন্য উনি বলতেছে যে বিজনেস এর নতুন একটা চিন্তা নিয়ে আসছে, হ্যাঁ? সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ বা সোশ্যাল বিজনেস, হুম। সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ না উনি এটাকে টার্ন দিয়েছে সোশ্যাল বিজনেস হিসেবে। সোশ্যাল সো বিজনেস। ওইটারও কিন্তু কোর বিলিফ এই যে এইটা, there is plenty for everyone ওইটারও কোর বিলিফ কিন্তু উইন-উইন সিচুয়েশন। ওইটারও কোর বিলিফ কিন্তু এই যে মিউচুয়াল বেনিফিট। ওই সোশ্যাল বিজনেস হুম। হচ্ছে ওই ধরনের বিজনেস যেখানে মিউচুয়াল বেনিফিট দেখে। ঠিক আছে? হ্যাঁ। এবং এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখছে যে ওই বইয়ের স্টিফেন কভি একটা এক্সাম্পল নিয়ে আসছে। অ্যা মানে মানুষ সাধারণত মনে করে যে উইন-উইন সিচুয়েশন আসলে নাই। তখন রাইটারই ওই বিজনেসম্যানকে প্রশ্ন করছে, "আচ্ছা উইন-উইন সিচুয়েশন নাই। আপনি যখন কাস্টমারকে আপনি কোন কিছু সার্ভিস প্রোভাইড করেন, সেটা কি উইন-উইন সিচুয়েশন হয় নাকি উইন-লস সিচুয়েশন হয়?" তো অনেক সময় হুম। সে চিন্তা ভাবনা করল, চিন্তা ভাবনা করে দিল, "না, আমি তো ফাইন্যান্সিয়ালি কিছু গেইন করতেছি। আর তাকে এর বিনিময়ে কিছু দিচ্ছি। তার মানে এটা তো মানে উইন-উইন সিচুয়েশন। ইটস নট আ উইন-লস সিচুয়েশন।" হুম। ঠিক আছে? সো বিজনেসের ক্ষেত্রে আসলে উইন-উইন সিচুয়েশনটাই মানে থাকে। বাট আমরা আমাদের কাজকর্মে হয়তোবা সেটাকে কোনভাবে উইন-লস সিচুয়েশন নিয়ে যাই। ওকে? হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা মানে বইয়ের ভিতরে একটা গল্প এরকম ছিল, মানে ঘটনা যে একজন বিজনেসম্যান তার কাস্টমারকে মানে কাস্টমারের ক্ষেত্রে সে মনে করে যে কাস্টমারকে আমার মানে সার্ভ করতে হবে মানে কাস্টমার অনুযায়ী, অর্থাৎ
উম সেই ক্ষেত্রে তাকে আমার ভালো-মন্দটা দেখতে হবে এই হুম, ক্ষেত্রে। আর কিন্তু যে মানে যখন সে সাপ্লায়ার থেকে জিনিসপত্র নেয়, তখন তার ভালোটা আবার অনেক সময় দেখতে চায় না। মানে মনে হুম, করে কাস্টমারকে জিতায় দিতে পারলে আমার বিজনেস হবে। কিন্তু সাপ্লায়ারকেও যদি আমি ভালো রাখতে পারি, তাইলেও তো আমার হুম, বিজনেসটা আসে। মানে এটা তো চেইনের মতো একটা হ্যাঁ। সাইকেলের মতো। মানে এরকম একটা ঘটনা ছিল। মানে আমরা আর দেখি অন্যভাবে এই কারণে হয়তো এক্সাক্টলি হ্যাঁ, মানে আমাদের ভিউ পয়েন্টটা অ ভিউ পয়েন্টের জন্য। হ্যাঁ। হ্যাঁ, আর ভিউ পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট। যে এইজন্য বইয়ে তো শুরুতেই বলছে প্যারাডাইমটা যদি আমরা চেঞ্জ না করি, উইন-উইন এই হুম, প্যারাডাইমটা যদি আমাদের ভিতরে না ঢুকাই, আমরা হয়তোবা ওই মিউচুয়াল বেনিফিট এর জায়গাটাই খুঁজে বের করতে পারব না। হ্যাঁ। ওই বেটার যেমন ওয়েটা এই হ্যাঁ, বলো? জায়গায় একটা গোল্ডেন রুলের কথা বলা হয়েছিল যে ডু আনটু আদার্স অ্যাজ ইউ উড হ্যাভ আদার্স ডু আনটু ইউ। ওকে, মানে মানুষের সাথে এরকম কিছুই করতে হবে যেটা আমি আশা করব মানুষ আমার সাথে করবে। এক্সাক্টলি। এটা আমরা মানে প্র্যাকটিস করি কয়জন, এটা চিন্তা করা না, দরকার। এটা আসলে প্র্যাকটিস হ্যাঁ, এটা খুব টাফ। প্র্যাকটিস তো এটা আমাদের হয়ই না। এ কারণে তো এই যে পৃথিবীর বর্তমান সিনারিও যদি চিন্তা করি, হ্যাঁ, এত যুদ্ধ, এত বিবাদ তো লাগতই না। আমরা হুম, জাতিগতভাবেই হয়তোবা এই জিনিসটা চিন্তা করি না। উইন-উইন সিচুয়েশন টা চিন্তা করি না। হুম। আচ্ছা, আরেকটা ইয়া, আপনার এই যে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টের যে কথা ছিল, ওটার সাথে একটা কোটেশন রিলেট করতে পারি। যেমন when you defend those who are absent you retain the trust of the present or of those present। মানে যারা মানে এটা তো বোঝাই গেল কি বললাম। হুম, মানে আমি যখন আমার এরকম হয় হুম, সাপোজ আমার তুমি আর আমি কথা বলতেছি। একদম যদি হুম, বাস্তব উদাহরণ দেই। এখন আমি হয়তোবা তোমার আমার পরিচিত অন্য একটা মানুষ নিয়ে বাজে কথা বলতেছি বা একটু নেগেটিভ কথা বলতেছি। তুমি হুম, তখন সেটা যদি ডিফেন্ড করো। ফর ইনস্ট্যান্স আমি একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম আমাদের ক্লোজ এক ভাই সাদির কথা। তো সাদির ব্যাপারে আমি একটা নেগেটিভ কথা বলতেছি। তুমি করলা কি যে না আ হুম, ভাই সাদি তো এটা এরকম না। বা হয়তোবা আপনার ভুল বুঝাবুঝি হইছে। যেকোনো কারণেই হোক। তাকে ডিফেন্ড করলা। সো এইটা কিন্তু যদি তুমি এই কাজটা করো, এটা তুমি আসলে একটা ট্রাস্ট গেইন করলা আমার প্রতি। যে হুম, হ্যাঁ, রাকিবুল কি করবে? নেক্সট টাইম যদি আমার নামে কেউ মিথ্যা কথা বলে বা ভুল বুঝে কিছু বলে, সে সেটাকে ডিফেন্ড করবে। সো I ডিপেন্ড am করবে। gaining a trust হুম, about your philosophy বা about you ঠিক আছে? হুম, সো এই যে এই লাইনটা হয়তো বুঝাইছে ওই কোটেশনটা হ্যাঁ। দিয়ে, তাই না? হুম। এবং এটা মানে ওই যারা বর্তমানে থাকবে তাদের এটা আর কি ট্রাস্টটা গেইন করার জন্য। আর ওটা ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেন রিলেটেড? মানে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট মানে কি? আমাদের তো মানি মানে টাকা পয়সার ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ইমোশনের একটা রাইটার বলতে চায় আমাদের ইমোশনেরও একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। হুম, অর্থাৎ হুম, আমরা যখন কারো সাথে ভালো মুডে থাকি, হুম, তখন হুম। আমাদের মানে হাসি খুশি মুডে থাকি, আড্ডার একটা মুড থাকে এরকম। তখন আমাদের ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টটা অনেক হাই থাকে। আবার ওখানে যদি ওই মানুষটার সাথে ট্রাস্টটা হইতেছে ওখানে মানি। হ্যাঁ, যেমন যেমন ট্রাস্ট, হ্যাঁ, তারপরে হ্যাঁ, আরো বেশি জিনিস থাকতে পারে যেমন অ্যাসিস্ট্যান্স, কোনো হুম। হেল্প করা সেটা থাকতে পারে। অথবা বিভিন্ন দিকে কনফিডেন্স ও ইমোশনালি পেতে আমি পারে। কনফিডেন্স, হ্যাঁ। তখন আরেকটা দিক উল্লেখ করছে রাইটার যে যদি ওই মানুষটার সাথে আমরা ইমোশনালি অ্যাটাচমেন্ট ওরকম অনেক দিন না করি, তাহলে আমাদের ওই অ্যাকাউন্ট আস্তে আস্তে কমে যায়। যেমন হুম, আপনি চিন্তা করতে পারেন আপনার যাদের মানে আপনার যারা ফ্রেন্ড ছিল আগের স্কুলের, ধরেন হুম, হুম, কলেজের, তাদের সাথে যাদের সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না, তাদের সাথে কিন্তু আপনার ইমোশনাল অ্যাকাউন্টটা এত নাই, মানে একটু লো আছে। হুম। লো আছে ইমোশনাল এক্সাক্ট। ব্যাংক অ্যাকাউন্টটা একটু কম। আর যাদের সাথে কথা হয়, ধরেন সপ্তাহে ১ দিন হইলো অথবা মাঝে, মাঝেই কথা হয়, তাদের সাথে আপনার যদি ওই ট্রাস্ট এর লেভেলটা বেশি থাকে, তারপরে আপনার কনফিডেন্স লেভেলটা বেশি থাকে, হেল্পের, অ্যাসিস্ট্যান্স এর যে বিষয়গুলি থাকে, এগুলো যদি মানে বেশি থাকে, আস্তে, আস্তে আপনার ইমোশনাল অ্যাকাউন্টটা বাড়তে থাকে ওই মানুষটার প্রতি। হুম। এটাই আরকি। সো এই তো মানে এটাই ওই টেবিলটার কথা বলতেছিলাম। এখান থেকে যদি ইম্পোর্টেন্ট কয়েকটা আরেকটা কথা বলি যে, আমি এটা বলছিলাম যে উইন-উইন সিচুয়েশন যদি কোনভাবে কোন একটা ডিল থেকে না আসে, তাহলে রাইটার বলতেছে যে এর চাইতে ভালো নো ডিল। হ্যাঁ, হ্যাঁ? এখানে ওই কোর বিলিফটা কি লেখছে? "ইফ উই কান্ট বোথ উইন, লেটস ওয়াক অ্যাওয়ে।" যেহেতু আমাদের হ্যাঁ, এখানে উইন-উইন সিচুয়েশন না। কেন দরকার না? কারণ অন্য সবগুলা ফিলোসফি হচ্ছে ধ্বংসাত্মক।
যে এখন একটা ডিল হইলো, আমি জিতলাম। কিন্তু তুমি হাইরা গেলা। তাইলে এই ডিল করে লাভ কি? একজন তো লুজার হইল। বা লুজ উইন সেটাই। একই ব্যবস্থা। আমি হাইরা তোমারে জিতাই দিলাম। তো এখানেও তো লুজার হইল। আর লুজ সেখানেও লুজার হইল। আর শুধু যদি উইন হ্যাঁ, হয় সেখানে হচ্ছে সেলফ সেন্টার্ডনেস থাকে। হ্যাঁ? হ্যাঁ, ওই জায়গায় এমন আবার অথরিটারিয়ান একটা লিডারশিপের বা অ্যাপ্রোচ এর একটা কথা বলা হয়েছে। যারা হ্যাঁ, শুধু উইন লুজ করতে চায়। এক্সাক্টলি। হ্যাঁ, উইন লুজ এবং উইন উইন এর ডিফারেন্স হচ্ছে উইন লুজ হইতেছে অথরিটেটিভ লিডারশিপ স্টাইল। যেখানে হুম, একজন খালি জিততে চায় আর অন্য কাউরে হারাইতে চায়। আর হুম, লুজ উইন হইছে তার উল্টা। এটা সাবমিসিভ একটা নেচার। এটা মানি হিউম্যান নেচার এর এগেইনস্ট এ যায়। সাবমিসিভ নেচার হচ্ছে স্লেভারি যেখান থেকে তৈরি হয়ে আসে। ঠিক আছে? হ্যাঁ, মানুষের অস্তিত্ব হারায় ফেলে। লুজ উইন কিন্তু লেখক কিন্তু এটাও বলছে উইন লুজ এর চাইতে লুজ উইন ডেঞ্জারাস। কিন্তু অনেক মানুষ চিন্তা হুম, করে কি লুজ উইনটা হয়তোবা একটা হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট হইতে পারে যে আমি হাইরা আরেকজনের জিতে দিলাম। হুম, কিন্তু লুজ উইন মানুষের অস্তিত্বের সাথে অস্তিত্বের এগেইনস্ট এ যায়। অস্তিত্বের যেই মূল ক্রাইটেরিয়া, হ্যাঁ? সে হুম, নিজেকে হারায় ফেলে। হ্যাঁ? সে সেলফ এস্টিম হারায় ফেলে। তার ব্যক্তিত্ব হুম, বলতে আর কিছু থাকে না। এই যে এখানে আউটকাম কি বলছে দেখছো? লুজ উইন এ লো সেলফ হ্যাঁ, এস্টিম। লো সেলফ। সেলফ এস্টিমটা হারায় যায়। তবে মানুষটার অস্তিত্ব হারায় যাইতেছে। হুম। সো উইন এটার লুজ কারণটা কি? মানে লুজ উইন সিচুয়েশনটাকে করা হয় মানে এই কারণে যে আমি মানে যে আমারে আ আমার সাথে যে মানুষটা কথা বলতেছে অথবা ডিল করতেছে সে মানে তার প্রতি আমি ডিপেন্ডেন্ট হয়ে যাই। অর্থাৎ আমার কোনো এক্সাক্টলি সেলফ ডিপেন্ডেন্সি থাকে না। থাকে মানে না। আমি তাইলে প্রোঅ্যাক্টিভ ছিলাম না। begin with the end in mind এটার প্র্যাকটিস করি নাই। হ্যাঁ, I আর don't put first exist thing first এটাও করেন। ঠিক আছে? হ্যাঁ, I don't exist I don't know এটা হ্যাঁ, মানে এই যে তারপরে এটাকে সেলফ মনে হয় ডিস্ট্রাকটিভ বলছিল নাকি? হ্যাঁ, কোন একটা জায়গায়। এটাকে বলা যায় সেলফ ডিস্ট্রাকটিভ একটা ফিলোসফি। অ্যাপ্রোচ। লুজ উইন অ্যাপ্রোচ। তারপরে যে উইন লুজ এর যে আরেকটা বিষয় আছে যে স্পোর্টস এর ক্ষেত্রে ওটা ওই স্পোর্টস এর একটা নাম মানে নাম আছে কিন্তু উইনিং এর আরেকটা নাম হচ্ছে বিটিং হুম। মানে বিট করা বিটের আরেকটা অর্থ হচ্ছে মারা আচ্ছা মানে ভালো হ্যাঁ, সুন্দর অ্যানালজিটা ভাল লাগছে। তাহলে আমার মারতে হবে মানে আমার জিততে হলে আরেকজনকে আমার মারতে হবে মানে আমার জীবনের জন্য আরেকজনকে মৃত্যুবরণ করতে হবে এরকম ফিলোসফি এটা স্পোর্টস এর যদি আমরা যাই কিন্তু এই স্পোর্টস এরকম সিচুয়েশন আমাদের থাকে অনেক ক্ষেত্রেই থাকে। তবে আমাদের বলা হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের লাইফটাকে আমরা উইন উইন সিচুয়েশনে নিতে পারি চাইলে। হুম, কিন্তু আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই। মানে আমি এই জিনিসটা নিয়ে হুম, অনেক ভাবতাম আগে। এখন সুযোগ হইছে একটা মোক্ষম সময় আলোচনা। মানে উইন লস সিচুয়েশন এও উইন উইন কিভাবে থাকা যায়। আচ্ছা আমরা তাহলে আ একটু স্ক্রিনটা করি। হ্যাঁ, এটা করতে পারো। স্ক্রিনটা হ্যাঁ, মানে বলেন। উইন লস একটা সিচুয়েশন এ কিভাবে উইন উইন থাকা যায়। এটা আমি চিন্তা করলাম মানে এটা আগেও আমার এই চিন্তাটা ছিল। জাস্ট রিলেট করলাম এই ঘটনার সাথে। যখন দেখো একটা ফ্রেন্ডলি গেম খেলতে যাই আমরা। হুম, ক্রিকেট ম্যাচ ফ্রেন্ডলি। এই পাড়ার সাথে ওই পাড়ার খেলা হইতেছে। খেলা শেষে আমরা একজন জিতলো, একজন হারলো। কিন্তু এখানে যদি আমাদের মূল পারপাস টা থাকে যে আমরা খেলতেছি কেন? এন্টারটেইনমেন্ট এর জন্য। আমাদের হুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে, ভাল লাগবে, শরীরটা একটু ভালো থাকবে, চাঙ্গা থাকবো। সবারই যদি এরকম একটা কনসেপ্ট থাকে, সো হুম। এখানে একদল হারুক বা জিতুক, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। হ্যাঁ, এই জায়গায় হারা আর জিতা থাকে না। এই জায়গায় সবাই জিতে। এই জায়গায় সবাই জিতে। যেমন হয়তোবা এই যে আমরা এটার একটা ছোট আ এক্সাম্পল দেখতে পাই। খেলা শেষে সবাই দেখো যে হাততালি দেয়। মানি সবাই হ্যান্ডশেক করে। মানে খেলা গেম হয়তোবা এই ফিলোসফিটা নিয়ে কেউ হয়তোবা চিন্তা করছে কারণ এই সিচুয়েশন নিয়ে আসছে। বাট আমরা বাস্তবে দেখতে পাই না সিচুয়েশনটা আসলে এরকম না। তাদের ভিতরে একটা রাইভালরি থাকে। হুম, বাট খেলাধুলাটাও যদি এরকম হইতো যে সাপোজ মানে এটার এক্সাম্পলটা দিলাম যে ফ্রেন্ডলি গেম। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা খেলতে গিয়েও দেখছি ফ্রেন্ডলি গেম এই পাড়ার সাথে ওই পাড়া এটা খেলা নিয়ে মারামারি লেগে গেছে। কারণ কি মেন্টালিটি হচ্ছে উইন লুজ। প্যারাডাইম ওইটাতে হুম। ঢুকে গেছে। কিন্তু প্যারাডাইম যদি উইন উইন থাকতো ফ্রেন্ডলি ম্যাচে কোনদিন তো মারামারি সম্ভব হইতো না। হ্যাঁ, এবং সবাই উইন করতে পারত। সবাই হুম। দেখতো আমি হারছি তো কি হইছে? এবং এই সবাই যদি এই ফিলোসফি থেকে ধারণ করত, তাইলে একটা জিতা কেউ আনন্দিত হওয়ারও কিছু নাই। হাইরাও আবার আনন্দিত হারলেও হওয়ার দুঃখিত হওয়ার কিছু নেই। মানে হ্যাঁ, এটা ভালো হইতো। ঠিক আছে? সবাই আনন্দিত হইতে পারত। হ্যাঁ? হ্যাঁ। সো আচ্ছা জিনিসটা যদি আমি একটু স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে দেখি আর এই রাইটারের লেখাগুলি দেখে মনে হয়েছে যে আমার স্পিরিচুয়ালিটিরও কিছু কিছু জিনিস এই জায়গায় আনতে চেষ্টা করছে মানে ইউনিফিকেশনের যে বিষয়টা হুম, হুম। এটার দিকে জোর দিছে নাহলে তো উইন উইন সিচুয়েশনের কথা থিঙ্ক উইন উইন এইরকম ফিলোসফি আসতো না হুম। মানে এটা ইউনিয়নের একটা এটা বিষয় আছে এই কিভাবে জায়গায় যদি একটু বলতা? যেমন আমরা মানে আরেকজনের ধরেন একজন
আইবিএ তে চান্স পাইছে বা একটা বড় প্রতিষ্ঠানে চান্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটি বা যে হুম, কোনো হুম। একটা অন্য বিশ্ববিদ্যালয় হতে পারে বাইরে। তাহলে অনেকে আছে যারা পিয়ার থাকি, মানে আমরা স্টুডেন্ট যারা একই ক্যাটাগরি থাকি, সম বয়স্ক আর কি, হুম, হুম, হুম। মানে কলিগ না আর কি, যাই হোক স্টুডেন্ট, ফ্রেন্ডস, ওটাকে কি বলে যেন, ফ্রেন্ডস, তারপরে আরেকটা পিয়ার কি, পিয়ার গ্রুপ, আচ্ছা পিয়ার পিয়ার গ্রুপ। গ্রুপ আর কি। আমরা অনেক সময় কি হই, মানে ও এত ভালো করছে, এটা তো আমার ভালো হুম, লাগতেছে না, মানে আচ্ছা, ও হ্যাঁ, আগায় গেল কেন, মানে জেলাসি। হ্যাঁ, এই দিকে আমার কিন্তু আমার আমি একটাই বলি, আমার ওই ফ্রেন্ড দেখতেছে কিনা জানি না, ও আইবিএ তে চান্স পাইছে জেইউ থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, নাম বললাম আচ্ছা। না, যদি দেখে তাহলে শুনতে পারবে। তাহলে ওর আমি ইসে দেখলাম, মানে ওরে আমি কংগ্রাচুলেশন জানাইছি, এবং আমি ভিতর থেকে জানাইছি। আমি পরে চিন্তা করলাম যে অনেকেই তো কংগ্রাচুলেশন জানাইতেছে, ওরে আইবিএ তে ভর্তি হয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা হোক জাহাঙ্গীরনগর হোক, আইবিএ তো আইবিএ এর একটা হ্যাঁ, স্ট্যান্ডার্ড আছে, বাংলাদেশে যারা হুম, জানে হুম। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে ভালো। তো দেখলাম যে অনেকেই কংগ্রাচুলেশন জানাইতেছে, অভিনন্দন জানাইতেছে, প্রায় সবাই, মানে ফ্রেন্ড লিস্টে যাদের সাথে মিউচুয়াল হুম, আছে। হুম। তা আমি চিন্তা করলাম সবাই যে জানাইতেছে, তারা কি সবাই ভিতর থেকে জানাইতেছে, আচ্ছা। মানে এই জিনিসটা চিন্তা করলাম, কিন্তু আমারটা আমি মানে বড়াই করা না, আমি এভাবে চিন্তা করি, আমার মানে ভিতর থেকে তোমারটা আমি দিছি। তোমারটা তুমি জানো আরকি। হ্যাঁ, আরেকজনের তো হ্যাঁ, আমি হ্যাঁ, জানি এটা দেখে বললাম। এটা এটা তো হ্যাঁ, এটা ওই সোশ্যাল ফেনোমেনা। হ্যাঁ, ওই 'থ্রি ইডিয়ট' একটা মুভিতে দেখছিলাম। একটা লাইন আছে আরকি। হ্যাঁ, ফ্রেন্ড মানে ওদের একটা কোটেশন ছিল। ফ্রেন্ড যখন ফেইল করে আচ্ছা, তখন মানে খারাপ লাগে। কিন্তু ফ্রেন্ড যখন ফার্স্ট হয়ে যায় তখন আরো আরো বেশি খারাপ খারাপ। লাগে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা তো মানে জানি না না কার এটা কার এটা সাথে যায় না, এটা আপনার এটা সাথেও উচিত মনে না। হয় যায় না। এটা উচিত না। আপনিও কারণ এরকম করেন না আমি জানি, না কারণ এটা কারো মানে, এরকম যে হইতো না তা না। বাট এই যে এটা ট্রান্সফরমেশন হওয়া দরকার। হ্যাঁ, এরকমটা যে হইতো না, ইট ওয়াজ নট লাইক দ্যাট। বাট আলহামদুলিল্লাহ এখন মানি ওই যে এই জিনিসটা হয়েছে যে কি প্যারাডাইম শিফট এর জন্য দরকার লাইফে। হুম, হুম, হ্যাঁ? when you আচ্ছা, truly get overcomes out of those unnecessary thoughts হুম, এবং ওই থটস গুলা তোমাকে unnecessarily তোমাকে কষ্ট দেয়, পীড়া দেয়। নাও হুম, ইট হ্যাজ বিকাম এ টাইম যে এখন আসলে যেকোনো ফ্রেন্ডের সাকসেস দেখলে মানে ভাল লাগে। অ্যান্ড এটার কন্ট্রিবিউশন I will give to the books that I have read in my life. অফ কোর্স, মানি এটা ওই এই বইটারও একটা ভালো অবদান আছে। প্যারাডাইমটা শিফট করে দেয়। ঠিক আছে? হুম, আগে আমি যেখানে দেখতাম যে না I would feel jealous to some extent. হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবসময় আমি এটাকে ডিফেন্ড করতাম। এটা আমার ভিতরে ছিল। ইফ আই মানে এটা উচিত না। I knew that. ওটাকে হুম, আমি ডিফেন্ড করতে থাকতাম। বাট বই আমাকে নতুনভাবে ভাবতে শিখাইছে। ডিফেন্ডও করতে হয় না। এখন হ্যাঁ, হ্যাঁ, অটোমেটিক্যালি মানে পজিটিভ ডিফল্ট হয়ে থিঙ্কিং যায় আসে। জিনিসটা। ডিফল্ট হয়ে যায়। হ্যাঁ, এক্সাক্টলি। সো ওই জায়গাটাতে আসাটা ইম্পোর্টেন্ট। এজন্য বই পড়াটা ইম্পোর্টেন্ট। এজন্য সেলফ হেল্প এর হুম, বইগুলা ইম্পোর্টেন্ট। এটা এখন আমি চিন্তা করি যে হ্যাঁ, সাপোজ ফর ইনস্ট্যান্স রাকিবুলের কথা যদি রাকিবুল যদি এখন ভালো একটা পজিশনে যায়, আমি আমি মিউচুয়াল বেনিফিট এর কথার দিকে যাবো। আচ্ছা ওইখান থেকে আমি কি গেইন করতে পারি? হ্যাঁ, হুম, ও তো ভালো আছে, ভালো লাগলো ফাইন। এর সাথে আমি তো চাইলে আমার একটা এখান থেকে একটা স্কোপ তৈরি হইতে পারে। ওই ভাবনাটা হ্যাঁ, তুমি যদি জুড়ে দাও, ওই তখন পজিটিভ জিনিস আছে। আচ্ছা আমি তাহলে এখান থেকে হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিসই আসবো। হ্যাঁ, আমি এই জিনিসটা গ্যাদার করতে পারি চাইলে তার থেকে আমার যদি প্রয়োজন হয় কোনদিন। এবং এটা আসলে হুম, কাজে দেয়। when you তোমার সার্কেলের কেউ যদি ভালো একটা জায়গায় থাকে, আমি নেগেটিভ কিছু জিনিস হুম, অ্যাচিভ করতে বলতেছি না। পজিটিভ একটা জিনিস যখন তুমি অ্যাচিভ করতে যাও, ওই রাস্তাটা কিন্তু সহজ হয়ে যায়। হুম, সো হুম, ইটস আ ভেরি গুড থিং। এখন ওই হ্যাঁ, ফ্রেন্ডটা বা তোমার অবশ্যই। কাছের কেউ যদি না থাকে, তুমি ওই পজিটিভ জিনিসটা তো কিন্তু বের করতে পারতেছ না। হ্যাঁ, মানে এরকম লাগবে। ধরেন আমি একা অনেক বড় একটা পজিশনে গেলাম। কিন্তু আমার ফ্রেন্ডরা যারা ছিল ওরা ভালো জায়গায় নাই। তাহলে তো হুম, হুম, মানে জিনিসটা এরকম, আমি একটু ওইভাবে উদাহরণ দেই। ধরেন আমি একটা রাজপ্রাসাদ বানাইলাম বস্তির আশেপাশে। হুম। মানে জিনিসটা এইভাবে চিন্তা করলে এক্সাক্টলি ভাল হ্যাঁ। লাগতে পারে আমার কাছে। আমার চারো সাইডে বস্তি। মানে আমি বসতে বস্তি আমি ভাবে উদাহরণটা দিলাম। মানে এত স্টার্ক মানে ডিফারেন্সটা না। হ্যাঁ, তারপর আমি বোঝানোর জন্য এটা আনলাম যে আমার এত রাজপ্রাসাদ হয়ে তো লাভ নাই। লাভ নাই এক্সাক্টলি, মানে আমার একা উইন করে তো কোনো লাভ নাই। এক্সাক্টলি। মানে না আমি হ্যাঁ, ওই চিন্তাগুলো তোমার করি। তোমার আইডিয়াটা ভাল লাগছে। হ্যাঁ, মানে হুম। এই মেটাফরটা। ওকে, তাইলে আমরা কি পরের ইয়েটাতে যাইতে পারি? হ্যাঁ, অন লিস্ট হ্যাঁ, আমরা পরেরটা কোনটা? যেতে পারি। হ্যাবিট নাম্বার 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এইটার লাইনের একটু অর্থটা দিয়ে শুরু করেন। অনেকের এটা বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা এইটা আমার কাছে খুব ভাল লাগছে। হ্যাঁ? এটা আ এই জিনিসটা মানে আমার ভিতরে অনেক ঘাটতি আছে, যেটা আমি ফিল করি। বা এই জিনিসটার ঘাটতি অনেক মানুষের দিচ্ছে। আচ্ছা লাইনটাকে ক্লিয়ার করি। "Seek
ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে এখানে বলতেছে যে মানুষের যদি পাবলিক ভিক্টরি করতে হয়, তো পাবলিক ভিক্টরি হলে পাবলিক মানুষের সাথে মানুষের একটা কমিউনিকেশন দরকার। তো হুম, এইখানে যখন কমিউনিকেশন হয়, কমিউনিকেশনের ব্যাপারে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আরেকটা মানুষকে বোঝা, হ্যাঁ, নিজেকে বোঝানোর চাইতে। মানে আমাদের এই যেটা হয় সবচেয়ে বেশি হয় কি আমরা যখন কমিউনিকেশন হই তখন আমাদেরটা বুঝাইতে চাই। আমাদের ভিউ পয়েন্টটাকে বুঝাইতে চাই। কিন্তু হুম, অন্যের ভিউ পয়েন্টটা বুঝতে চাই না। তো রাইটার বলতেছে ইফেক্টিভ কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য আ অন্যকে বোঝাটা বেশি ইম্পোর্টেন্ট ফার্স্ট। হুম, হ্যাঁ? তারপরে হইতেছে নিজেকে বুঝানোর ব্যাপারটা আসে। এইটা হচ্ছে লাইনের অর্থ ইন শর্ট। সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, অন্যকে বুঝতে হবে ১ম এ, দেন টু বি তারপরে আন্ডারস্টুড, আমাকে বোঝাইতে হবে। তারপরে আমাকে বুঝাইতে হবে। হ্যাঁ, এবং মানে এটাকে জিনিসটা বলছে এরকম। হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, এটাকে বলছে ওই উনি টার্ম দিছে আরকি। প্রিন্সিপালস অফ এমপ্যাথেটিক কমিউনিকেশন। এমপ্যাথেটিক কমিউনিকেশন কমিউনিকেশন। আছে, হ্যাঁ। হ্যাঁ, তুমি শুরু করছিলা কিছু একটা। ওটা বলো। আ এই ক্ষেত্রে মানে একটা ধারণা এরকম ছিল বইয়ে যে ইনফ্লুয়েন্স করার জন্য আমাদের আগে ইনফ্লুয়েন্সড হইতে হবে। মানে জিনিসটা একটু সাটেল হুম, বা হুম, সূক্ষ্ম, জিনিসটা বুঝতে অনেকে অন্যরকম লাগতেও পারে। আমি একটু চেষ্টা করি বলার। ধরেন আমি আমার একজন স্টুডেন্টকে বুঝাইতে চাই একটা পড়া অথবা হুম, যেকোনো একটা কনসেপ্ট আমি নিজে ওরে বুঝাইতে চাই। এখন আগে ওর যদি ওই কনসেপ্ট রিলেটেড কোনো ওপিনিয়ন থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে, ওই প্রশ্নটা যদি আমাকে করে আমি যদি মনোযোগ না দেই, তাহলে আমি যদি বইলা যাই শুধু, তাহলে ওই আমার হুম। কথাটা হয়তো নিবে না। কিন্তু এক্সাক্টলি। ওর কারণ প্রশ্ন উত্তর, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওর ইমোশনাল প্রশ্নের উত্তর অ্যাটাচমেন্ট যদি আমি দেই, হ্যাঁ, ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই। তারপরে ওর প্রশ্ন যেটা বলল ওই আঙ্গিকে আমি কোনো কথা বলি নাই বা ওরে স্কোপ দেই নাই যে তোমার একটা ওপিনিয়ন দাও। হুম, মানে এই কথাটা আমি বলতে চাইলাম এই ক্ষেত্রে যে আগে আমি যদি ইনফ্লুয়েন্স করতে চাই, তাহলে আগে আমাকে ইনফ্লুয়েন্সড হইতে হবে। দিতে অর্থাৎ হবে। ও যাতে আমার ইনফ্লুয়েন্স করে এটা ওর বুঝতে হবে যে ও আমাকে ইনফ্লুয়েন্স করতেছে। হুম, যখন ও আমাকে ইনফ্লুয়েন্স করছে বা করতেছে এটা ও বুঝতে পারবে, তখনই আমি আমার স্কোপটা থাকবে যে আমি ওকে ইনফ্লুয়েন্স করতে পারবো, প্রভাবিত করতে পারবো। মানে হ্যাঁ, এটা একটা সূক্ষ্ম বিষয় ছিল এই বইয়ের। আমি দেখলাম আরকি। ট্রু। আচ্ছা, এটা নিয়ে তাহলে আরো কয়েকটা কথা বলি। আমার স্লাইডটা একটু দাও, হ্যাঁ, দেখি। কিছু পয়েন্ট আমি পড়তেছিলাম যখন কিছু পয়েন্ট নোট ডাউন করছিলাম। আচ্ছা, স্লাইডটা আছে। ও আচ্ছা, এখানে কেন এই empathetic কমিউনিকেশনটা দরকার? কেন আ মানে সিম্প্যাথি মানে এমপ্যাথির পার্থক্য এরকম? না, না, না। ওই যে আমি এই গল্পটা বলবো আরকি। অ্যা আচ্ছা। empathetic ও না, এখানে হইতেছে কেন ওই আন্ডারস্ট্যান্ড টা অন্যকে বুঝা কেন ইম্পোর্টেন্ট? রাইটার এটা বলতেছিল ডায়াগনোসিস করাটা ইম্পোর্টেন্ট প্রেসক্রিপশন করার আগে। মানে হ্যাঁ, সমাধান দেওয়ার আগে প্রবলেমটা বুঝা উচিত। আর প্রবলেমটা হুম, বুঝতে হইলে আরেকজনকে ভালো করে তার সমস্যাটা বুঝতে হবে। পরীক্ষা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর নাইলে প্রেসক্রিপশন দিলে ওই প্রেসক্রিপশন কাজে লাগবে না। যেমন একটা গল্প দিছিল যে সাপোজ আমি একটা চশমা, এই চশমাটা আমি পড়ি। এটা আমার চোখের একটা সমস্যার হুম, কারণে। এখন আরেকটা মানুষের চোখের সমস্যা হয়েছে, সে দেখতে পায় না। তখন আমি বললাম, "ভাই এই চশমাটা তুমি নাও। এটা পড়ো। এটা দিয়ে তুমি দেখতে পারবা। কারণ আমি এটা ১০ বছর ধরে ব্যবহার করতেছি। এটা আমার খুব কাজে আমি লাগে।" জানি এটা হবে। ঠিক আছে? সো এখানে উনি যেটা বলতেছে যে সেইম ক্লাস যেটা আমার সমস্যার সমাধান করতেছে, এই ক্লাসটা কিন্তু আরেকজনের সমস্যার সমাধান করতে পারবে না। এবং ক্লাসের উদাহরণটা কেন ভাল হ্যাঁ, লাগছে? কারণ মানুষের চোখের সমস্যা কিন্তু খুবই ডিফারেন্ট। মানে প্রত্যেকটা মানুষের চোখের পাওয়ার যদি সমস্যা হয়, সাটেল, সাটেল ডিফারেন্ট হয়। আমার হ্যাঁ, 2.5 দিয়ে যে সমস্যার সমাধান হবে, 1.5 যদি আরেকটা প্রবলেম থাকে আরেকটা মানুষের, সেটা সমাধান হবে না। হুম, সো এইজন্য ওই মানুষটার সমস্যা কি? সেটা আগে বুঝতে হ্যাঁ, হবে। That's why রাইট, it's important to understand first. হ্যাঁ, ঠিক আছে? মানে এই কনসেপ্টটা মানে ১ম এ বুঝা জরুরি কেন? এই পার্টটা এই গ্লাসের উদাহরণ দিয়ে মানে বুঝা যায় খুব ভালো করে। যে দ্যাটস হোয়াই হ্যাঁ, এই ১ম এ বুঝাটা এইজন্য ইম্পোর্টেন্ট। কারণ না বুঝলে সলিউশন দিলে তো হবে না। কিন্তু আমাদের ভিতরে একটা মেন্টালিটি আছে। মনে করো কোন একটা সমস্যা হইছে ফ্যামিলিতে, "আরে আমি এই হুম, সিচুয়েশনটাতে গেছি। তুমি এরকম করো দেখবা প্রবলেম সলভড।" মানে আমি একটা এরকম ক্লাস দিয়ে দিলাম যেটা আমার লাগছে। হুম। আমি এখন তারে দিলাম। সে এখন ঐরকম চশমা যদি সে পড়ে সে কি দেখতে পাবে? তার জন্য আরো সমস্যা বেড়ে না। যাবে। আচ্ছা। মানে এই এই কারণে আমি যদি ইসলামেরও কথা আনি, অনেকে এরকম একটা ধারণা করতে পারে যে ধর্মীয় দিক থেকে যে ফতোয়া একটা দেওয়া হয়েছে মানে, মানে ফতোয়া তো মানুষ বুঝে জানেই সবাই।
ফতোয়া একজনের দেওয়া হয়েছে মানে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, এটা কিন্তু সবার জন্য না। পার্সন এক্স্যাক্টলি। টু পার্সন ফতোয়া ভ্যারি করে। আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে চাইছিলাম, ওটা গৌতম বুদ্ধের কাছে একজন মানুষ আসছিল, দুইজন মনে ইয়াটা হয় দুই ইয়াটা ধরনের। স্ক্রিনটা বড় করে দিতে পারো। আচ্ছা মানে স্লাইডটা স্ক্রিনটা, আপাতত অফ করে দেওয়া যায়। হ্যাঁ, এখন আচ্ছা বলো বুদ্ধের ঘটনাটা শুনি। আচ্ছা, গৌতম বুদ্ধের কাছে দুইজন লোক যা প্রশ্ন করছিল, দুই মানে একই প্রশ্ন, যে সৃষ্টিকর্তা কি আছে, এই প্রশ্নটা করছে। একজন রে গৌতম বুদ্ধ অ্যান্সার দিছে যে আছে, আরেকজন অ্যান্সার দিছে নাই। আচ্ছা, ইন্টারেস্টিং মানে তো। এখন কি তাহলে দুই রকম কথা হয়ে গেল না? দুই হ্যাঁ, রকম তো কথা হয়ে গেল, কথা তো যে দুই একই রকম মানুষ হচ্ছে। দুইটা উত্তর দিল। কিন্তু আসলে এই জিনিসটা চিন্তা করা, আমরা যদি চিন্তা করি যে সেই আলটিমেট অ্যান্সার কিন্তু দেয় নাই পার্সন রে, ও যেই পার্সনটা যেভাবে অ্যান্সার চাইছে, অর্থাৎ ওর জন্য যে অ্যান্সারটা ভালো হবে ওইটা দিছে। মানে হ্যাঁ, যে প্রথম প্রশ্ন করছিল সে হয়তো ছিল বিশ্বাসী, মানে আমি পুরো ঘটনা জানি না, তারপর আমি ধারণা করে নিলাম যে হুম, সে হুম, ছিল বিশ্বাসী, সৃষ্টিকর্তা বিশ্বাস করে। অর্থাৎ ওর যদি বলা হয় যে হ্যাঁ সৃষ্টিকর্তা আছে, তাহলে সে অন্যান্য কথা যেগুলি আছে গৌতম বুদ্ধের, তাহলে এগুলি শুনতে চাবে। হুম, কিন্তু যে দ্বিতীয় প্রশ্নটা করছিল সৃষ্টিকর্তা আছে কি নাই, সে হয়তো সৃষ্টিকর্তায় মানে বিশ্বাসী না, এই কারণে তাকে বলা হয়েছে না সৃষ্টিকর্তা নাই। হ্যাঁ, এখানে তাহলে আমি একটু এটা এড বলার করি। কারণে সে হয়তো শুনবে। হ্যাঁ, হ্যাঁ এটা বল। এড করি। এখন অনেকের মধ্যে চিন্তা হইতে পারে তাহলে গৌতম বুদ্ধ কি আহ, ঝামেলাযুক্ত মানুষ কিনা। ধরো, হ্যাঁ দুই এখানে আমি রকম একটা কথা বলি, বলে। দুই রকম কথা না বলার পিছনে দুইটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, মানে সিচুয়েশন গুলো খুব কমপ্লিকেটেড হয়তো। So, আমি হুম, একটা দায়ের করলাম কেমনে সে দুই জায়গায় সঠিক থাকতে পারে। যেমন সৃষ্টিকর্তা যে বিশ্বাস করছে তারা যদি আছে বলে কোনো সমস্যাই নেই। ধরো গৌতম বুদ্ধ বিশ্বাস করে সৃষ্টিকর্তায় আছে, সে জানে সৃষ্টিকর্তা আছে। এখন আরেকজন মানুষ হুম, আসলো, সে বললো সৃষ্টিকর্তাকে আছে, সে বললো নাই। কেন নাই? হয়তোবা উনি এই সেন্সে ধার বলাইতে পারে যে ওই লোকটা হয়তো তার ভিউ পয়েন্ট হইতেছে সে যা দেখে চোখের সামনে সেটাকে বিশ্বাস করে। হুম, এখন গৌতম বুদ্ধ জানে তুমি যদি এই চোখ দিয়ে দেখো যে সৃষ্টিকর্তা আছে কি নাই, তাহলে তো তুমি দেখতে পাইবা হুম, না। ওই সেন্সে হুম, গৌতম বুদ্ধের আনসার হইতে পারে যে সৃষ্টিকর্তা তো হ্যাঁ, নাই, কারণ সে তার ফ্রেম অফ রেফারেন্সে চলে গেছে। হ্যাঁ, মানে এখানে একটা ইম্পর্টেন্ট বইয়ের ভিতরে লেখা আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অন আ পার্সনস ফ্রেম অফ রেফারেন্স। reference, হ্যাঁ, হ্যাঁ, তার ফ্রেম অফ রেফারেন্সে তুমি যাও, তখন দেখবা। আমিও তো যদি এখন চিন্তা করি যে সৃষ্টিকর্তা আছে কিনা, আমি যদি আকাশে তাকাই, and সৃষ্টিকর্তা যদি চিন্তা করি আমাদের মতো একটা এরকম মানুষ বিং সে এখানে থাকবে, তার অস্তিত্ব তো আমি জীবনে দেখতে পাবো না, পাবো? সো না, ওই ফ্রেম অফ রেফারেন্সে মানে ওই সৃষ্টিকর্তা ফ্রেম কি? অফ রেফারেন্সে নাই। সৃষ্টিকর্তা নাই। নাই। সো মানে এটা বলার উদ্দেশ্য হইলো যে একটা মানুষ দুইটা উত্তর আমরা শুনাইতেছি এই যে ওয়ার্ড দিয়া। হ্যাঁ, এখানে হুম, এখানে একটা একটা স্লাইড শেয়ার করি, একটু স্লাইডে যাও। এই কমিউনিকেশন স্কিলে উনি খুব সুন্দর একটা ইয়া দিছে, যা মানুষের হিউম্যান কমিউনিকেশন স্কিলে আম হ্যাঁ, যে কত কয় পার্সেন্ট পার্সেন্ট। কোনটা হ্যাঁ, কাজে লাগে, হ্যাঁ। তো এখানে ওই লিস্টটা কই গেল? আপনার স্ক্রিনটা আসো। কই? আসেনি? আচ্ছা। আচ্ছা, এই স্লাইডটাতে আছে যে মানে এক্সপার্টদের একটা এস্টিমেশন হচ্ছে এই কমিউনিকেশনটা মাত্র 10% ওয়ার্ড দিয়া কমিউনিকেশন হয়। হ্যাঁ, তার মানে যে আছে বা নাই এই শব্দটার ভূমিকা কিন্তু মাত্র 10%। হ্যাঁ, আর 30% হইতেছে সে বলতে পারেন। কেমনে বলল, আছে কেমনে বলল, রাগ কইরা বলল নাকি কম রাগ কইরা বলল। নাই বলল সেটা হুম, রাগ কইরা বলল নাকি কম রাগ কইরা বলল নাকি উত্তেজিত অবস্থায় বলল। সেইটা 30% ইফেক্ট ফেলে। আর 60% হইতেছে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা জানিই না। মানে আমাদের আমরা এটা সাবকনসিয়াস মাইন্ডে এগুলা ডিল করি। হুম, হুম। সো আচ্ছা এই ক্ষেত্রে কি ধরেন ডিসিশন মূলক যে মানে সিদ্ধান্তমূলক যে বাক্য মানে সেন্টেন্স গুলি বলে বা ওপিনিয়ন যেগুলি দেয়, ওই ক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবল হবে নাকি সাধারণ কমিউনিকেশনের জন্য এটা বেশি অ্যাপ্লিকেবল? ধরেন একজন মানুষ কেমন ফিল করতেছে, অর্থাৎ বা এ সেট অফ কোয়েশ্চেন্স আপনি আস্ক করলেন মানুষটাকে, কিন্তু জেনুইন অ্যান্সারটা কি হইতে পারে সেটার জন্য সে মুখে যা বলতেছে ওইটা 10%, তার সাউন্ড থেকে 30% প্রকাশিত হইতেছে, টোটাল 40, আর 60% আসতেছে বডি ল্যাঙ্গুয়েজ থেকে, টোটাল 100%। হুম, আমরা যদি বলি যে কমিউনিকেশন যেটাই হইতেছে ওইটারই 100% ধরি প্রথমে, হুম, কমিউনিকেশন তো কখনো কোনোদিন 100% হয় না। হুম, হুম, যদি ওই আলটিমেট চিন্তা করি, আহ, ধরেন যেটা হইতেছে ওইটাকে যদি 100% ধরি, তাহলে এটাকে ভাগ করলে তিনটা ভাগে করা করা হয়, সেটা হলো ওয়ার্ডের মাধ্যমে আমরা 10% করি, হুম, মানে যেটা বুঝাতে চাই। আর সাউন্ড আমরা কিভাবে, ধরেন আমরা যে আজকে পডকাস্ট করতেছি, যারা হুম, আপনারা দর্শক আছেন তারা দেখতে পারবেন যে আমরা কতটুক এনথুজিয়াজম নিয়ে এটা করছি, অথবা কতটুক অনাগ্রহ থেকে করছি, বা যেটাই হোক, হুম, এটা আপনারা বুঝতে পারবেন। আর জহির ভাই আপনিও শুনতেছেন, আপনিও বুঝতে পারবেন।
মানে এটা হ্যাঁ খেয়াল করার উপর ডিপেন্ড করে। সাউন্ড কিরকম হইতেছে আমাদের একজনের প্রতি, বা আমরা সাধারণ কথাবার্তার ক্ষেত্র, তারপর বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কি বলতে চায়, আমরা কি সত্য হুম, কথাই হুম। বলতেছি নাকি মিথ্যা কথা কোনো আসতেছে ভিতরে, সেই বিষয়গুলি সত্য মিথ্যা শুধু না, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সত্য মিথ্যা তো আছেই, প্লাস এর পাশাপাশি ধরেন আহ, অনেক তথ্য আছে না যেটা আমরা কথার মাধ্যমে বলতে পারি না অথবা চাইলেও বলতে হুম, পারি হুম, না, হুম। হ্যাঁ, বা বলতে চাইও না, এরকম কথাগুলিও মানে ওইটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝা যায় যে বোঝা এটা যায়, হয়তো বোঝা কোনো যায়। কিছু হিডেন আছে আমরা অনেক সময় বলি কথাটা। যে আমরা হয়তোবা কমিউনিকেশন হইছে, "ভাই রাজি করবেন এটা?" হ্যাঁ, হ্যাঁ বইলে দেই তারে সন্তুষ্ট করার জন্য। বাট হ্যাঁটা এমনভাবে হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ মানে এরকম আমি একটা যে বডি ল্যাঙ্গুয়েজ এর বই আছে। ওইখানে হচ্ছে কি মানুষ বডি হুম, ল্যাঙ্গুয়েজ কোনদিন লুকাইতে পারে না। হ্যাঁ, ঠিক আছে? সো কেউ যদি বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হয়, সে বুঝতে পারবে যে আসলে হ্যাঁ, ওটা কি আসলেই হ্যাঁ নাকি না। ঠিক আছে? হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন? সো যাই হোক এটাও একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। এই যে এমপ্যাথেটিক কমিউনিকেশন এইজন্য বডি ল্যাঙ্গুয়েজ বলো, সাউন্ড বলো এগুলা বেশি ইম্পোর্টেন্ট। আর এই হুম, জায়গাগুলাতে ওই যে তো এইজন্য এই যে মানুষকে শুনলে, হ্যাঁ? তার ওই মানে এটা কেন আসতেছে? মানুষকে কথার কমিউনিকেশন এর ভিতরে যখন মানুষকে আমরা শুনি, empathetic listening আমরা করি, তখন ওই মানুষটাকে একটা জায়গা দেয় ওপেন আপ হওয়ার জন্য। হুম, হ্যাঁ? ওই যে ওটাকে সাইকোলজিক্যাল এয়ার বলতেছে। হ্যাঁ? হ্যাঁ, রাইটার। সাইকোলজিক্যাল। খুব আচ্ছা, ভাল ওটা লাগছে কি আমার ইসের নামটা। সাথে অ্যাড হয়? কিসের সাইকোলজিক্যাল এয়ার, হ্যাঁ। তারপরে ওটা কি ইসের সাথে অ্যাড হয় না? ওই কি জানি বলে? ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, এটাই তো ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট এড হইতেছে। আমি এখানে ওই যে তখন হ্যাঁ, তুমি যখন বললা ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টের কথা, ওইখানে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টে এই যে এগুলা জায়গা তৈরি করে দেয়। তার হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে তোমার একটা জায়গা তৈরি হইতেছে। কারণ তুমি তাকে হুম, সাইকোলজিক্যাল এয়ার প্রোভাইড করছো এবং সেটা বলতেছে কি মানুষের সার্ভাইভাল ২ ধরনের হয়। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা সাইকোলজিক্যাল। আর হ্যাঁ, সাইকোলজিক্যাল সার্ভাইভালটা ডিপেন্ড করে যে তুমি একটা মানুষকে কত বুঝতে পারো। যখন তুমি একটা মানুষকে তুমি বুঝতে পারো, এই বুঝটা তাকে দিতে পারো, তখন সে তোমার কাছ থেকে সাইকোলজিক্যাল এয়ার পাইতেছে। মানে সে হ্যাঁ, সাইকোলজিক্যালি তোমার কাছে সে সাইকোলজিক্যালি সারভাইভ করতেছে। ইটস এ ভেরি ইম্পোর্টেন্ট হ্যাঁ, ফ্যাক্ট। ঠিক আছে? হ্যাঁ। মানুষ তো সারভাইভাল এটা আগে দরকার। তারপরে এক্সাক্টলি। অন্য কিছু। হ্যাঁ, সারভাইভ না করলে তো সবকিছুই শেষ। তো এই হ্যাঁ, কারণে আরকি আ মানে এই যে এইজন্য ওই অন্যকে বুঝা এতটা ইম্পোর্টেন্ট। এত বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ। এই এই দিক থেকে এমপ্যাথেটিক আরেকটা বলতে কমিউনিকেশন। পারি যেটা আমরা ধরেন কি জানি বলে? ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট আমরা তো অন্য মানুষের ক্ষেত্রে ক্রিয়েট করব কত পার্সেন্ট ওইটার হিসাব আসছিল। অনেক ক্ষেত্রে কিন্তু এরকমও হয় যে মানুষটা ইমোশনাল মানে ব্যাংক অ্যাকাউন্ট অন্যজনকে শেয়ার করতেছে, তার কিন্তু ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট ওইভাবে নাই। অর্থাৎ অন্য মানুষ তাকে ইমোশনাল কোনো হুম, অ্যাকাউন্ট হুম। দেয় নাই, হ্যাঁ, অর্থাৎ হতে পারে। কারেন্সি হুম, দেয় নাই। হ্যাঁ, এই কারণে বেশিরভাগ মানুষের এরকম থাকতে পারে, সমাজ যেহেতু একটু স্ক্যাটার্ড বা একটু হ্যাঁ, হ্যাঁ, মানে সেটাই। লোনলিনেস এর ভিতর দিয়ে যাইতেছে, সেই হ্যাঁ, ক্ষেত্রে আমরা বলতে পারি সাইকোলজিক্যাল এয়ারটা মানুষের এখন সার্ভাইভাল নিডের মতো একটা প্রয়োজন হয়ে সার্ভাইভাল গেছে। নিড হয়ে গেছে এক্সাক্টলি। হ্যাঁ, আর এটা তো আমেরিকান কনটেক্সট এ লেখা বইটা। হ্যাঁ, এটা তো ও আরো বেশি। ওদের কাছে এটা প্রকট। আমি এখন তো ওই যে ওয়েস্টার্ন কান্ট্রি তে আছি সেটা আমি বুঝি। হুম, মানে আমাদের ছোটবেলার যেই ব্রিংগিং আপ সেখানে ভাই সাইকোলজিক্যাল এয়ার দিয়ে ভরা ছিল। হুম, ঠিক আছে? বাট ওয়েস্টার্ন কান্ট্রি তে এই জিনিসটা আমার কাছে মনে হইতেছে একটু কম। হ্যাঁ? এখন হ্যাঁ, আসলে সেটা আমাকে একটু দিয়ে কম। যাচাই করলেও হবে না। কারণ এখানে তো আমি এই কালচারে বিলং করি না। আ সুতরাং এই কালচারের যারা মানুষ আছে তাদের হয়তো তাদের থেকে আরো হয়তো ভালো জানা যাবে। এনিওয়েজ দ্যাটস a ডিফারেন্ট থিং। সো লাস্ট মুহূর্তে আমি একটা কথা বলতে পারি। রাইটার এই এমপ্যাথেটিক এই যে লিসেনিং ডেভেলপমেন্ট এর ৪ টা স্টেজ বলছিল। হুম, যে কেমনে আমরা হ্যাঁ, এইটা তৈরি করতে পারি। ঠিক তৈরি আছে? করতে পারি। এই ১ম এ বলতেছে মিমিকিং এর মাধ্যমে যখন আমরা কথা শুনি, ও আচ্ছা একটা ইম্পোর্টেন্ট কথা তো বলিই নাই। ১ম দিকে এই চ্যাপ্টারটা শুরু হয়েছিল যে কমিউনিকেশন তো আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিল। কারণ এটা হুম, হইতেছে আমাদের সারাটা জীবনের মানে আমরা যতক্ষণ জাগা থাকি, সচেতন অবস্থায় থাকি তার মেক্সিমাম টাইম কমিউনিকেশন এ কাটাই। হ্যাঁ, আর এই কমিউনিকেশন এর ভিতরে স্পিকিং, লিসেনিং এই ২ টা তো খুব বেশি ইম্পোর্টেন্ট। এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এটা লিসেনিং এর একটা পার্ট। হুম, হ্যাঁ, এই ব্যাপারে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো কারিকুলামই নাই বা কোনো স্কিলই নাই। মনে হয় না আ মানি এই সাপোজ যারা সেলফ হেল্প ডেভেলপের বই পড়া শুরু করে, এটা আমি যদি এটা নরমাল ভাবে চিন্তা করি, ক্লাস 12 পর্যন্ত এগুলা তো ধারে কাছে আমাদের রাখা হয় নাই। জানি না বর্তমানে কি অবস্থা। আ হয়তোবা মানুষ অনার্স শেষ করে আইসা, আমি আমার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি মনে হয় অনার্সের পরে গিয়া হয়তোবা সেলফ হেল্প বুক পড়া শুরু করছি। তখন হয়তোবা এই জিনিসগুলা জানছি।
যে আর আমার অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে আর কি শুরু করছি, এর আগে হ্যাঁ, তাহলে করতে তুমি পারলে আমার ভালো সাথে হতো। অ্যাডভান্স। সো লাইক লাইফের একটা লং টার্ম যেটা আমাদের জন্য এত বেশি ইম্পোর্টেন্ট জিনিস সেই ব্যাপারে কোনো কিছু এডুকেশন নেই। হ্যাঁ? সো এটা একটা সেটাই। এই যে এটা ইম্পোর্টেন্ট একটা জিনিস। সো যাই হোক এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই উনি এই জিনিসটা শেয়ার করছে। এটা সব জায়গায় প্রমিনেন্ট। হ্যাঁ, এডুকেশন যেই নরমাল এডুকেশন সিস্টেম এইখানে এই অন্যকে বুঝার ব্যাপারে কোনো কারিকুলাম নাই, অন্যকে বুঝার ব্যাপারে কোনো আ গাইডেন্স নাই। হ্যাঁ? হুম, সেটা সেটা একটা ইস্যু। বাট ধর্মীয় ব্যাপারগুলাতে কিছু জিনিসে জিনিসটা থাকে ইনডিরেক্টলি বা হুম, ডিরেক্ট কোনো প্রোগ্রাম আমি দেখি নাই। এনিওয়েজ এখন উনি বলতেছে এটাকে ডেভেলপ করার কয়েকটা ওয়ে আছে। যে যখন হুম, তুমি কারো কথা শুনতেছো ৪ টা স্টেজ বলছে। একটা মিমিকিং এর থ্রুতে, রিফ্রেজিং এর থ্রুতে, রিফ্লেক্টিং এর থ্রুতে আরেকটা হচ্ছে রিফ্রেজিং এন্ড রিফ্লেক্টিং এর থ্রুতে। উনি একটা উদাহরণ দিছিল। একটা স্কুলে বাচ্চা গেছে সে বলতেছে যে ধরো আমি একটু মানে অন্যভাবে বললাম। কোন একটা ছেলে বা আমার ছেলেই হঠাৎ করে এসে বলতেছে, "ধুর স্কুলে আর কি পড়াশোনা করে? এইখানে তো হুম, সব আ মানি খাঁচাবন্দি মানুষের মতো বা পাখির মতো। আমার এটা ভাল লাগে না।" হুম, সো আমি ও যে কথাটা বলল যদি হুবহু সেটা বলি, তাহলে এটাকে মিমিক করা হয়। এবং এটা হচ্ছে একটা লেভেল অফ কনসেনট্রেশন তাকে আমি দিছি। কিন্তু এটা একদম পোর লেভেল অফ কনসেনট্রেশন বলতেছে। হ্যাঁ? তো আচ্ছা। আর আমি যদি এটাকে রিফ্রেশ করি, মানে ও যেভাবে বলল সেটাকে যদি একটু ঘুরায় বলি, তার মানে কি? আমার কনসেনট্রেশনটা একটু ডিপ লেভেলে গেছে। কারণ মিমিক করা আসলে কোনো ব্রেইনের কোনো অ্যাক্টিভিটি লাগে না। সে যেটা বলল আমি এটা ধরলাম। এটা একটা চালাকি মানুষ। অনেকে কমিউনিকেশন স্টাইলে কি করে? ওই যে শব্দটা বলছে সেটাকে রিপিট করে বুঝায় যে আমি তার কথা শুনতেছি। বাট হ্যাঁ, এটা তা নাও বলতে হইতে পারেন। পারে। হ্যাঁ, এটা নাও হ্যাঁ, হইতে নাও পারে। তবে রিফ্রেশ করলে শোনার লেভেলটা আরেকটু বেশি হয়। ডেফিনিটলি। কারণ নাহলে রিফ্রেশ করা সম্ভব না। অ্যাটেনশনটা যেমন বেশি রিফ্রেশ এর ভিতরে একটা প্রশ্ন আনতে পারে, যেটা বললেন যে আপনার যে লাইনটা আগে যেটা বললেন ওটারই আমি কিন্তু একটা প্রশ্নের আকারে বলতে পারতাম, যে মিমিকিং এর কথা বললেন না, তাহলে হ্যাঁ, আমি হ্যাঁ, বলতে পারতাম মিমিকিংটা কি তাহলে কিরকম, মানে মিমিকিং জিনিসটা কি, হ্যাঁ, এরকম প্রশ্ন করতে পারতাম, তাহলে এনগেজিং এক্সাক্টলি। হইতো। তাইলে এনগেজিং হইতো। হ্যাঁ, আবার অ্যা মিমিকিং শব্দটারে আমরা রিফ্রেশও করতে পারতাম, যে এমিটেশন জিনিসটা, ইমিটেশন এমিট করা, হ্যাঁ। এমিটেশন, হ্যাঁ এমিটেশন। তার মানে সেখানে আরেকটা লেভেল অফ এনগেজমেন্ট বাড়তো। আর হুম, রাইটার বলতেছে যে এটার হাইয়েস্ট লেভেল হইতেছে শুধুমাত্র রিফ্রেশ তো করলেই হয় এবং এর সাথে ফিলিংটাকে নিয়ে আসতে হয়। হুম, হ্যাঁ? যেমন আচ্ছা ওইখানে একটা উদাহরণ দিছিল যে আ মানি ওই বাচ্চাটা যখন বলছিল যে, "আমি স্কুলে যাব না। এটা মনে হইতেছে পাখিদের জন্য একটা খাঁচা।" সাপোজ। তখন এটা নিয়ে আমি যদি হুম, বলি, তুমি কি তাইলে মানি আচ্ছা বুঝতেছি যে তুমি এটা খুবই ফ্রাস্ট্রেটেড। তোমার কাছে মনে হইতেছে যে এখানে যারা থাকে তারা খুব বন্দি অবস্থায় থাকে। তো এখানে আমি ২ টা কথা বললাম। এক সে যেটা বলল সেটাকে রিফ্রেশ করে বললাম। আর তার ফিলিংস এর ব্যাপারটা নিয়ে আসলাম। এই যে তুমি যে হতাশ, হ্যাঁ, হ্যাঁ? তখন আমি ইমোশনালি তার সাথে অ্যাটাচড হয়ে গেছি। ওই যে বন্দি থাকে ওটার কথা আনলেন। মানে সে ওইটাকে বলছিল স্কুল তো পাখির মতো। আর হ্যাঁ, আপনি পাখিদের একটা ফিলিং এর ভিতরে হ্যাঁ, আনলেন যে ফিলিং এর ভিতরে নিয়ে আসলাম। হতাশা নিয়ে আসলাম। তখন সে হতাশা। মানুষটা কিন্তু বুঝতে পারে যে মানে এটা হচ্ছে এমপ্যাথেটিক কমিউনিকেশন। হ্যাঁ? হ্যাঁ, তখন সে তোমার কথা মানে তুমি যখন কথা শুনছো সে হয়তোবা আরো ওপেন আপ হবে। ওইখান থেকে একটা হুম। সলিউশন বের করা সম্ভব। ঠিক আছে? কিন্তু যদি আচ্ছা ভাই, এমপ্যাথেটিক ১ টা মিনিট কমিউনিকেশন যদি ইন্টারাপ্ট করি আপনারে। আ সরি। মানে এই কথাগুলি যে আমরা বলতেছি, এই কথাগুলি কিভাবে আমাদের বইটার সাথে রিলেট করে? এটা না বললে অনেক সময় আবার মানে দর্শক যারা শুনতেছে তারা কিন্তু ও আচ্ছা রিলেট হারিয়ে করতে যেতে পারবে পারে। না। হ্যাঁ, হারায় হ্যাঁ। যেতে পারে। না আমাদের এ এই উদাহরণটা মানে কোনটা? আমি প্রশ্নটাতে একটু ইয়া হয়ে গেলাম। আ মানে বইয়ের যে সাথে আমরা যে মানুষকে এমপ্যাথি দিব, ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট দিব, তারপরে সাইকোলজিক্যাল এয়ার দিব। আগে মানুষকে বুঝতে চাবো। ও আচ্ছা তারপরে এগুলা থিংক হইতেছে উইন, উইন। বইয়ের 2nd পার্টটা। মানে এটা তো হ্যাঁ। ৭ টা হ্যাবিটস আমাকে সফল হইতে হইলে ধরো আমার ৭ টা হ্যাবিট দরকার। তো একটা হচ্ছে পাবলিক হুম, ভিক্টরি, একটা হচ্ছে প্রাইভেট ভিক্টরি। এই যে এমপ্যাথেটিক কমিউনিকেশন হচ্ছে পাবলিক ভিক্টরি একটা পার্ট। কারণ আমি ব্যক্তি হিসাবে তো একা না। সোশ্যাল লাইফ এ লিড করি। পারিবারিক জীবনে লিড লাইফ আমার বিলঙ্গিংনেস আছে। কর্পোরেট লাইফ আমার বিলঙ্গিংনেস আছে। বা আমি হুম, আমার ফ্রেন্ড সার্কেল আমার বিলঙ্গিংনেস আছে। তো এখানে যদি আমি একটা ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করি, তাহলে আমার এখান থেকে মানে আমার নেটওয়ার্কটা সুন্দর হবে। হ্যাঁ? এখান থেকে হুম, মানি উইন, উইন সিচুয়েশন আমি বের করতে পারবো। হ্যাঁ? হুম, এখান থেকে আমার গেইন এর স্কোপটা বেশি থাকবে। আল্টিমেটলি হুম, নাইলে তো এই হ্যাবিট গুলা বিল্ড আপ করে লাভ কি?
এই হ্যাবিটগুলা ওই সেটাই। ৭ টা হ্যাবিট যদি আমি বিল্ড করতে পারি, তাহলে আমার নিজের এক্সেলেন্সটাকে আমি ফার্দার বাড়ায় নিতে পারবো। সো হুম, আমি তোমার সাথে যদি কমিউনিকেশন এ ভালো না হই, তাহলে সেখান থেকে তো ভালো একটা আউটকাম আমি এক্সপেক্ট করতে পারি না। এবং পাবলিক রাইট। ভিক্টরির জন্য কমিউনিকেশন স্কিল 100%। ও ৩ টা হ্যাবিটের হ্যাঁ, বলছে, ৩ টার ভিতরে এই যে 2nd টা হইতেছে কমিউনিকেশন স্কিল। তো কমিউনিকেশন স্কিল যদি আমার ভালো না হয়, এখন আমি যদি কর্পোরেট লাইফে কোন একটা ডিল করি, একটা কাস্টমারের প্রবলেম হইলো। হ্যাঁ? এখন আমি যদি এই জিনিসটা চিন্তা করি যে অ্যা ওই কাস্টমারের প্রবলেমটাকে যদি আমি না বুঝার চেষ্টা করি, আন্তাজে একটা সলিউশন দিয়ে দেই, তখন তো ওই সলিউশনটা তার জন্য কাজে লাগবে না। তাহলে আমি নট এ গুড ম্যানেজার। আই এম হুম। নট এ গুড বা কি বলে সেলস হ্যাঁ, পারসন। সেলস পারসন। সো এইভাবে কানেক্ট করা যায় রিয়াল লাইফ এর সাথে। তো এই বইটা আমাকে ওইটা শিখাচ্ছে। কমিউনিকেশন স্কিল এ এখন হ্যাঁ, আমার ইম্পোর্টেন্স টা দিচ্ছে। এবং ওই মানে যে অনেকে স্টেবল আবার এটা ভাবতে পারে মানে যে পাবলিক ভিক্টোরি আর প্রাইভেট ভিক্টোরি এটার ভিতরে আবার পার্থক্য কি? ভিক্টোরি বলতে কি মানে পাবলিকদের কি আমরা করে ফেলবো কিনা? মানে হারায় ফেলবো আ নাকি? ও না, না, হারায় না, ফেলবো না। কিনা ভিক্টোরি না ওইটার কথা পাবলিক আনতে পারে। পাবলিক প্যারাডাইম এ পাবলিক এরিনাতে নিজের ভিক্টরি বলা যায়। বা অন্যকে নিয়ে হ্যাঁ, ভিক্টরি। ওই যে উইন-উইন সিচুয়েশন। হ্যাঁ, থিংক আমিও উইন উইন জিতবো, যেটা ৪ নাম্বার শুরু অন্যকে করছে। হ্যাঁ, অন্যকে নিয়ে হ্যাঁ, জিতবো। এখানে কমিউনিকেশন হ্যাঁ, স্কিলটা ইম্পোর্টেন্ট। তাকে বুঝবো, হুম, নিজেকেও বুঝাবো। কারণ পরের পার্টটা আছে কিন্তু দেন টু বি আন্ডারস্টুড। হ্যাঁ? সো ওইটাও হুম। ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এখান থেকে পরে কিছু ভালো কিছু হওয়া। ইটস নট অ্যাবাউট লুজিং মানি বিটিং সামবডি, হ্যাঁ? তুমি যেমনে বলছো। কাউরে বিট কইরা আমরা উইনিং ইজ বিটিং, উইনিং হ্যাঁ, ইজ উইনিং বিটিং মানে আমি বলি নাই এটা বইতেই আছে। যাই হোক আমি তো এটা আমি তো নোট তোমার কাছ করছিলাম। থেকে শুনছি। ভাল লাগছে অর্থটা জিনিসটা। আরকি বললাম। উইনিং ইস নট বিটিং। এই ফিলোসফিতে যাইতে হবে আরকি। হ্যাঁ, ওকে। উইনিং ইজ নট বিটিং এই ফিলোসফিতে মানে উইনিং বলতে আমাদের ডিফল্ট বুঝতে হবে যে উইনিং উইন ইস থিংক মিউচুয়াল গেইনিং। উইনিং ইস হ্যাঁ, মিউচুয়াল মিউচুয়াল গেইনিং। গেইনিং। হ্যাঁ, এই আর তো। এখানে শেষে ৩ টা ছিল আপনার ইথোস, প্যাথোস অ্যান্ড লোগোস। এই আমি ৩ টা জিনিস একটু আমাদের বলো বিল্ড একটু। করতে হবে। আমি এটা অতদূর যাইতে পারি নাই। হ্যাঁ, বলো। আচ্ছা, লাস্ট দিকে ইথোস, প্যাথোস অ্যান্ড লোগোস এই ৩ টা শব্দ হচ্ছে গ্রিক শব্দ। এগুলির অর্থ যদি বলি ইথোস বলতে বোঝায় আমাদের এথিক্স থাকে না? মানে নীতি হুম, বা ও আমরা আচ্ছা। যেটা ভ্যালু করি সেটাকে বলছে ইথোস। মানে আমরা আগে তো ভ্যালু সেট করছি আমরা প্যারাডাইম শিফটের সময়। মানে আমাদের প্যারাডাইম শিফট তো করছি ইসের মাধ্যমে। আগে তো করার পরে আমরা প্রোঅ্যাক্টিভ হইছি। হুম, আমাদের যে বইয়ের শুরুতেই কিন্তু আমরা ইন্ট্রোডাকশনে প্যারাডাইম শিফট করার পরেই তারপরে প্রোঅ্যাক্টিভ হইছি। তারপরে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড এটা করছি। তারপরে হুম, পুট ফার্স্ট থিং ফার্স্ট এটা হুম। করছি। মানে আমাদের ইথোস অলরেডি তৈরি। তারপর প্যাথোস যেটা বলা হয়েছে যে মানে মানুষের প্রতি আমাদের যেই ইমোশনাল যেই অ্যাটাচমেন্টটা থাকবে ওটা আচ্ছা। প্যাথোস বলা হয়েছে। মানে 2nd পার্ট তাইলে প্যাথেটিক পাবলিক ভিক্টরির পার্ট গুলা। পাবলিক ভিক্টরি হ্যাঁ, ওটার কথা। আর লোগোস বলা হয়েছে আমরা শুধু মানে মানুষের প্রতি মানে সহমর্মিতা দেখাবো অর্থাৎ এমপ্যাথি দেখাবো এটা না। আমাদের লজিক্যালিও চিন্তা করতে হবে। মানে ৩ টা জিনিসই আমাদের লাগবে। এক হলো আমাদের ভ্যালু ওকে। ১ম এ, ইথোস আর প্যাথোস মানে আমরা কিভাবে মানুষদের সাথে ইমোশনালি কানেক্টেড হব এটার কথা। আর ৩ নাম্বার হচ্ছে লোগোস। ইমোশনালি হুম, কানেক্টেড হব প্লাস এট দ্য সেম টাইম আমরা মানে থিংক উইন উইন বা আমাদের ইমপ্রুভমেন্টের যে বিষয়গুলি এগুলি আমরা লজিক্যালি থিংক করব। ওকে। মানে একটা গুড। সাইকেল তৈরি করব এভাবে। এটা ইথোস, যেকোনো প্যাথোস কমিউনিকেশনের এবং জন্য লোগোস। এন্ড হুম, লোগোস। যেকোনো কমিউনিকেশনের জন্য এটা মানে অ্যাপ্লিকেবল। যদি এটা একটা উদাহরণ দেই যেমন আপনি আজকে যেমন পডকাস্টে আসলেন। এখন এটার জন্য আপনার একটা মাইন্ডসেট আছে। এটা হচ্ছে হুম, হুম, ইথোসের বিষয়। আর প্যাথোস এটা আপনি ধরেন আমার সাথে কথা বলবেন বা দর্শকদের সাথে কথা বলবেন যে ইমোশনটা আনবেন। এটার বিষয়টা প্যাথোস। হুম, আর লোগোসটা হচ্ছে লজিক্যালি আপনার সেন্টেন্স ফরমেশন করবেন। তারপরে হুম, একটা কিছু যাতে মানুষের মানে মিউচুয়াল বেনিফিটটা হয়। হুম, হুম। মানে সব ৩ টা একসাথেই যদি আমরা এটা করতে পারি তাহলে একটা প্রেজেন্টেশন অথবা কমিউনিকেশন এটা ভালো হয়। ওকে, এটার কথাই বলছি। ওকে। হ্যাঁ, বুঝতে পারলাম তাইলে এটা ইথোস, প্যাথোস এবং লগোস এর কন্ট্রিবিউশন ৩ টা যখন একসাথে হইতেছে তখন ওইটার থেকে আ একটা প্রপার কমিউনিকেশন হয়। প্রপার আউটপুট বের হইতেছে। ইট কুড বি কমিউনিকেশন অ্যান্ড ইট কুড বি সামথিং এলস। সামথিং অথবা এলস। আমাদের বিল্ডিং অ্যাজ এ হোল। ইথোকল হ্যাঁ, ইথোসের পার্সপেক্টিভ এ আমাদের বিল্ডিংটা হইতে হবে। প্যাথোসের পার্সপেক্টিভ এ আমাদের বিল্ডিংটা হইতে হবে এবং এখানে একটা লজিক্যাল এলিমেন্ট থাকতে হবে। হ্যাঁ। টু মেক মানে দ্যা আমাদের হ্যাঁ, আমাদের আপব্রিঙ্গিং বা আমাদের বিল্ডিং অ্যাজ এ সেলফ uh, becomes more prominent or meaningful. হুম, Okay. তাহলে আমাদের আজকে ২ টা হ্যাবিট ছিল ৪ এবং ৫।
তারপরে আমরা 6 এবং 7 লাস্টের 2টা হ্যাবিট আছে যেটা আমাদের পার্ট 4 এ আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো সে ইনশাআল্লাহ। পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, জহির ভাই যদি কিছু সবাইকে বলার থাকে হ্যাঁ, বলতে পারেন। সবাইকে অবশ্যই ধন্যবাদ। মানি আমাদের এই আলোচনাগুলা কেমন লাগে জানাবেন। এখানে হ্যাঁ, পরামর্শ দিয়ে মানে হেল্প করবেন যে আমরা কি হুম, এড করতে পারি। কোন অ্যাপ্রোচ অথবা কোন ওয়ে গাইডেন্স সেটা আপনারা জানাবেন। আর কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা থেকে মানে কিছু আপনারা জানতে পারলেন কিনা নতুন কিছু। আ হ্যাঁ, বা কোনভাবে এটা হেল্পফুল হইছে কিনা। হ্যাঁ? এই তো। হ্যাঁ। আর আপনারা আমাদের যে নতুন চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন আশা করি। চ্যানেলটা আমি ছবি দেখায় দিই। দি অরিজিনাল পডকাস্ট। আর লাইক, কমেন্ট, শেয়ার মানে যা করার ইচ্ছা আপনারা করবেন। সামনে কানেক্টেড থাকবেন আশা করি। আপনাদের ইয়েস। মূল্যবান সময় দিয়েছেন আমাদের। এ কারণে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।